নমস্কার, থ্রিলার বাংলা স্টোরিতে আপনাকে স্বাগত জানাই। আবারও আমরা হাজির হয়েছি আরও এক নতুন উপস্থাপনা নিয়ে। তবে আজ আমাদের চ্যানেলের একটি বিশেষ নিবেদন আপনাদের জন্য থাকছে। আগামী 25 ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস উপলক্ষে আজ আপনাদের জন্য বিশেষ নিবেদন শাশ্বত কুমার ধরের কাহিনী 12 ভূঁইয়ার গুপ্তধন। গল্পটি কেমন লাগছে জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আর যাদের গল্পটি ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা আজ বা কাল গল্পটি শুনছেন তাদের কাছে কমেন্ট বক্সে থাকবে একটা হাইপ অপশন, সেটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। হাইপ বাটন প্রেস করতে কিন্তু একটাও টাকা খরচ হবে না। তাই প্লিজ টু শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট আস ফর মোর কন্টেন্ট। শুরু করছি আজকের কাহিনী শাশ্বত কুমার ধরের লেখা একটি উপন্যাস 12 ভূঁইয়ার গুপ্তধনের দ্বিতীয় পর্ব। শুনছেন থ্রিলার বাংলা স্টোরি। তাহলে শুরু করা যাক। বর্তমান সময়। অরুণবাবু বাড়িতে পৌঁছে বললেন, আপনারা একটু বিশ্রাম করে নিন, তারপর আপনাদের খাবারের ব্যবস্থা করছি। কোনো অসুবিধা নেই, আপনি ধীরে সুস্থে করুন। সন্দীপ হাঁ করে ঘরগুলো দেখছিল। কি বিশাল ব্যাপার! আমি এতটা আশা করিনি। এই বাড়িতে গুপ্তধন, ভূত কোনোটাই অস্বাভাবিক নয়। দুপুরের খাবার টেবিলে আবার প্রসঙ্গটা উঠল। অরুণবাবু, খেয়ে দিয়ে উঠে আপনার যদি খুব আপত্তি না থাকে, আপনার আগের সেই ভাড়াটে যে ভাঙচুর করেছে সেটা একটু দেখতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। খাওয়া দাওয়ার পরে অরুণবাবু নিয়ে গেলেন বাড়ির পেছন দিকটায়। প্রায় ধ্বংসস্তূপের দশা। এই দেখুন। নীলুদা আর সন্দীপ অবাক হয়ে দেখল, নতুন বাড়ি আর পুরনো বাড়ির মাঝখানে যে বাগান মতো জায়গা, সেখানে একটা গাছের আড়ালে বেশ বড় একটা গর্ত কাটা, প্রায় একটা চৌবাচ্চার সাইজের। অনেকক্ষণ ধরে নীলুদা কি যেন দেখল গর্তটার এদিক ওদিক ধরে। তারপরে বলল, আর কোথায় কি হয়েছে? এদিকে আসুন। সন্দীপ আর নীলুদা অরুণবাবুর পেছন পেছন পুরনো বাড়ির ভেতরে গিয়ে ঢুকল। বাইরে থেকে যতটা ভাঙাচোরা মনে হচ্ছিল, ভেতরে ঘরগুলো ততটা ভাঙাচোরা নয়। এই যে। ওরা দেখল একটা ঘরের দেওয়াল গর্ত গর্ত করে দেওয়া হয়েছে এবং মেঝেতে পড়েছে টুকরোগুলো। মেঝেতেও বেশ খানিকটা জায়গা জুড়ে শাবলের আঘাতের চিহ্ন। বুঝলাম। আর এরকম অনেক জায়গাতেই শাবলের চিহ্ন এদিক ওদিক ছড়িয়ে আছে। অরুণবাবু ঘুরে ঘুরে দেখালেন। তার মানে নতুন দিকটাতে কোনো রকম ক্ষতি করেনি? না মশাই, সেটাও ছাড়েনি। দেখবেন তো, আসুন। যে ঘরে তারা উঠেছিল তার থেকে বেরিয়ে সোজা বাঁদিকে একটা বড় হল ঘর। এটা বোধহয় নাচঘর ছিল। তা আমি জানি না। এই ঘরটায় পুরনো আলমারি আছে। আলমারি? ওই যে ওই কোণের দিকে দেখুন। ভদ্রলোকের আঙুল অনুসরণ করে নীলুদা ঘরের কোণের দিকে এগিয়ে গেল। সত্যি, ওখানে একটা আলমারি দাঁড় করানো আছে। পুরনো আলমারি যেরকম দেখতে হয়, কাঁচের, বেশিরভাগ তাক ফাঁকা। একটা তাকে কিছু কাগজপত্র রয়েছে। এটা খোলা যায় না? হ্যাঁ, নিশ্চয়ই, খুলুন না। নীলুদা আলমারিটা খুলল। কাগজপত্রগুলোতে চোখ বোলাতে বোলাতে বলল, এ তো সবই দেখছি পুরনো খবরের কাগজ। এইগুলো আলমারিতে রাখা কেন? তা তো বলতে পারবো না, তবে এখানে আরও কিছু কাগজপত্র ছিল, সেগুলো উধাও দেখছি। আর আমি যখন দেখি এই আলমারির পাল্লা পুরো হাট করে খোলা ছিল।
সেই কাগজপত্রগুলো কি ছিল মনে আছে? না, আমি তো আসলে খেয়াল করে দেখিনি। এই কাগজগুলো খুব একটা পুরনো নয়, বছর বিশেকের মধ্যেকার। কিন্তু এগুলো তো সবই বাংলাদেশের কাগজ। এগুলোতে কি কোনো বিশেষ খবর ছিল? বাড়ির সাথে কি বাংলাদেশের কোনো লিঙ্ক আছে? তা আমি বলতে পারবো না। আচ্ছা, এই কাগজগুলো কি আমি আমার কাছে রাখতে পারি? হ্যাঁ, নিঃসন্দেহে রাখুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার বলুন, এই গ্রামের লোকেরা যে উপদ্রব শুরু করেছিল, তারা কোথায় কোথায় কি কি ক্ষতি করেছে? তাদের আক্রমণটা মূলত সবই বাইরের দিকে। আসুন, এই দিকে আসুন। এদিক দিয়েও বাইরে বেরোনোর একটা দরজা আছে। বাইরে বেরোনোর পর বোঝা গেল ওরা চলে এসেছে বাড়ির পাশের দিকে, মানে নদীর দিকে। এই দেখুন। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মাটিতে খোঁড়ার চিহ্ন। এইগুলো তো বোঝাই যাচ্ছে যে কোনো নির্দিষ্ট খবর না পেয়ে এলোপাথারি এদিক ওদিক কুপিয়েছে। হ্যাঁ, মানে আপনি বলতে চাইছেন ভেতরের গুলো কোনো নির্দিষ্ট খবর পেয়ে করা? সে তো বটেই, নইলে হঠাৎ করে আপনার বাড়ি ভাড়া নিয়ে এরা মাটি খুঁড়তেই বা যাবে কেন? আচ্ছা অরুণবাবু, এই যে ভদ্রলোক আপনার থেকে প্রথমে ভাড়া নিয়েছিলেন, উনি আপনাকে কিভাবে টাকা দিয়েছিলেন? অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন? না না, সরাসরি ক্যাশ দিয়েছিলেন। আমি বলেছিলাম আপনি অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে দিন বা চেক দিয়ে দিন। উনি নগদে টাকা দিলেন। সেটাই স্বাভাবিক, কারণ চেক দিলে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করলে সেই অ্যাকাউন্ট থেকে লোকটার পরিচিতি জেনে নেওয়ার একটা সুযোগ থাকতো। এখানে সেই সুযোগটা রইল না। আপনার এখান থেকে তো গঙ্গা খুব সুন্দরভাবে দেখা যায়। যখন জোয়ার আসে কিছুটা জল ঢুকে পড়ে অনেক সময়। তাই নাকি? দেখছেন না, একদম পাঁচিল লাগোয়া। হ্যাঁ, তাই তো দেখছি। সত্যি, বাড়ির পাঁচিল যেখানে শেষ হয়েছে সেই পাঁচিলের উপর গঙ্গার জল এসে আছড়ে পড়ছে। ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে নীলুদা বলল, আপনার ওই বাড়ির পেছন দিকের খানিকটা অংশ মনে হচ্ছে গঙ্গার তলায় চলে গেছে। জানি না, আমার মনে হয় এটা আগে হয়তো ভেঙে পড়েছিল। নীলুদার কথায় সন্দীপ তাকিয়ে দেখল যে সত্যি পেছন দিকের একটা অংশ যেন একদম গঙ্গার দিকে নেমে গেছে। জায়গাটায় যাওয়া যায় না? যাওয়া নিশ্চয়ই যায়, কিন্তু ভাঙাচোরা একদম। আর ওদিকে সাপ খোপ থাকতে পারে। যেতে হলে কালকে সকালে যাবেন। আজকে তো সন্ধে হয়ে এলো, আজকে না যাওয়াটাই ভালো। রাত্রিবেলা সন্দীপ আর নীলুদা একটা ঘরে শুয়েছে। শুয়ে পড়ে সন্দীপ বলল, এখানে তাড়াতাড়ি রাত হয়ে যায়, তাই না? আমাদের শহরের থেকে এখানকার অভ্যেসটা একদম উল্টো। এখানকার লোকেরা তাড়াতাড়ি শুয়ে পড়ে, আবার দেখবি সবাই ভোরবেলায় উঠে পড়বে। এখন কটা বাজে? 10টা বড় জোর। এর মধ্যেই আমরা শুয়ে পড়ব? কিছু করারও তো নেই। সেই তো। নীলুদা, আমরা কি এই রহস্যের সমাধান করব, নাকি একটু মুর্শিদাবাদ ঘুরব? মুর্শিদাবাদ ঘুরতেই তো এসেছি। তবে কাল আমরা একটু ঘুরে দেখব। হ্যাঁ, সেটা আমারও ইচ্ছে। কালকে বাড়িটা একটু দেখে আমরা চলে যাব। চলে যাব মানে? মানে বেরিয়ে পড়ব। মুর্শিদাবাদের হাজারদুয়ারি, কাটরা মসজিদ, তারপর গঙ্গার ওপারে খোশবাগ, জগৎ শেঠের বাড়ি, তারপর মির্জাফরের সমাধি, নসিপুর রাজবাড়ি। সিরাজের রাজপ্রাসাদ ছিল না? সিরাজের রাজপ্রাসাদ, হীরাঝিল আর চেহেলে সুতুন। আমার মনে হয় এগুলো সবই গঙ্গার তলায় চলে গেছে। ভাগীরথী তো বহুবার দিক পরিবর্তন করেছে। নদীর দিক পরিবর্তনের ফলে ভূমিক্ষয় একটা খুব স্বাভাবিক ঘটনা। এই চেহেল এস সতুন ব্যাপারটা কি গো? শোনা যায় মুর্শিদ কুলি খাঁ, অর্থাৎ যার নামে মুর্শিদাবাদ, তিনি একটি 40 পিলারযুক্ত প্রাসাদ তৈরি করেন। এটার নামই চেহেলে সুতুন। পরবর্তীকালে সিরাজ সেই প্রাসাদ ব্যবহার করেছেন। হ্যাঁ, কিন্তু সেদিনকে একটি ইউটিউব ভিডিও দেখছিলাম, চেহেল সতুন প্রাসাদ নাকি মুর্শিদাবাদের কোথায় আছে একজন দেখাচ্ছিল ঘুরে ঘুরে। খুব ভেঙে যাওয়া কিছু স্ট্রাকচার দেখিয়ে বলল এটা চেহেল সতুন। বিভিন্ন লোকের বিভিন্ন মত রয়েছে, কিন্তু অনেকের মতে এটা গঙ্গার তলায় চলে গেছে। বুঝলাম। আর আমরা ট্রেনে আসার সময় যে পলাশী স্টেশনটা পেরিয়ে এলাম, ওখানেই তো পলাশীর যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, তবে যুদ্ধ না বলে দাঙ্গা বলাই ভালো।
এই যুদ্ধে ইংরেজদের যে কটা লোক মারা গেছিল, ইংল্যান্ডে একটা বড় দাঙ্গা হলে তার থেকে অনেক বেশি লোক মারা যায়। শুয়ে শুয়ে এসব কথা হচ্ছে। হঠাৎ দুজনেই শুনতে পেল ঘরের বাইরে দিয়ে কে যেন হেঁটে চলে যাচ্ছে। পায়ের আওয়াজ না? ততক্ষণে নীলুদা উঠে বসেছে। চল তো দেখি একবার। দুজনেই হাতে টর্চ নিয়ে বাইরে বেরোলো। এদিক ওদিক তাকিয়ে দেখল নিশ্ছিদ্র অন্ধকার। অরুণবাবুর ঘরের দিকে একবার তাকালো, ঘরের দরজা বন্ধ। কিন্তু আমি স্পষ্ট শুনেছি পায়ের শব্দ। অরুণবাবুকে ডাকবে? ডাকবার দরকার নেই, পায়ের আওয়াজটা আমিও শুনেছি। বলতে বলতে টর্চের আলো এদিক ওদিক ফেলতে ফেলতে নীলুদা বলল, একটু পুরনো দিকটা ঘুরে আসি। এই অন্ধকারে? চল না দেখি। সন্দীপ নীলুদার পিছু নিল। নিকষ জমাট বাঁধা অন্ধকার, তার মধ্যে দুজনের টর্চের আলো যেন অন্ধকারকে কেটে পথ খুঁজে নিচ্ছে। সকালে বাগান মতো যে জায়গাটায় দেখেছিল একটা বড় গর্ত খোঁড়া, সেই জায়গাটায় এসে দাঁড়ালো। পুরনো মহলের দিকে আলো ফেলতেই সন্দীপ স্পষ্ট দেখল একটা থামের আড়ালে কি যেন সরে গেল। কে কে ওখানে? দুজনেই এগিয়ে গেল সেদিকে, কিন্তু কেউ নেই। এদিক ওদিক টর্চের আলো ফেলে মূর্তিটাকে যেদিকে সরে যেতে দেখেছিল সেই দিকে দুজনে খানিকটা এগিয়ে গেল। সকালবেলায় এদিকটায় আসেনি, রাত্রে টর্চের আলো এখানে পথ চেনা খুব মুশকিল। না, আর বেশি ভেতরে যাওয়া উচিত হবে না। নতুন জায়গা, তার উপর একদমই অচেনা। কোনো বিপদ না হোক, সাপ খোপ থাকতে পারে। তবে ব্যাপারটাতে একটা বেশ রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। ষোলোশো 3 সাল। অনেকক্ষণ হয়ে গেল কার্ভলো তার ছোট নৌকাটা নিয়ে খাঁড়ির ভেতর লুকিয়ে আছে। ধৈর্য নিয়ে অপেক্ষা করছে। যেমন ফাঁদ পেতে শিকারী বসে থাকে, অনেকটা সেই রকমভাবে ফাঁদই পেতেছে। আরাকান রাজ্যের বাহিনীকে ফাঁদে ফেলার জন্য ফাঁদ পেতেছে সে। কেদার রায়ের থেকে যখন সে সংবাদ পেল যে রাজধানীতে মোগল আক্রমণ হতে চলেছে, আর সেই জন্য কেদার রায় তাকে কোনো রকম সাহায্য করতে পারবেন না, তখন সে একটু হতাশ হয়ে পড়ে। কেদার রায় তাকে বারবার বলে দিয়েছেন সে যেন কোনোভাবেই নিজের জীবন বিপন্ন না করেন। কিন্তু যাতে সে পর্তুগিজ, রক্তে তার যুদ্ধবিদ্যা। বিনা যুদ্ধে দ্বীপ ছেড়ে আসতে তার খারাপ লাগছিল। পাওয়া খবর অনুযায়ী আরাকান রাজ সমুদ্রের বুকে এই দ্বীপের কাছে তার জাহাজ বোঝাই নৌসেনা নিয়ে আসতে আরও দিন 7 পরিকল্পনা সাজিয়ে ফেলল কার্ভলো। এই দ্বীপ সংলগ্ন এলাকা সমুদ্রের মোহনা থেকে কিছুটা ভেতরে ঢুকে গেছে জঙ্গলের মধ্যে। এত দূরে জাহাজ আসে না, তবে রণতরী যেগুলো ছোট সেগুলো কিছু দূর ঢুকে আসবে। এই জল জঙ্গলের খাঁড়ির ভেতরে ছোট ছোট নৌকা করে সৈন্য লুকিয়ে রেখেছে কার্ভলো। আর সব নৌকায় আছে একটা করে ছোট অথচ শক্তিশালী কামান, যার পাল্লা খুব একটা বেশি নয়, কিন্তু কাছ থেকে আঘাত হানলে নির্ভুল লক্ষ্যে যে কোনো জাহাজ ডোবানোর ক্ষমতা রাখে এই কামানগুলো। আর সামনে রেখে দিয়েছে তার 2 বড় বড় যুদ্ধজাহাজ, ওগুলো হলো টোপ। তার ওই যুদ্ধজাহাজগুলো এমনভাবেই রাখা আছে যেটা দেখলে ওরা এগিয়ে আসতে সাহস পাবে না, আবার ছেড়ে যেতেও পারবে না। 2 যুদ্ধজাহাজে খুব অল্প কিছু সৈনিকরা আছে, কিন্তু তারা তরুণ। তাদের মূল কাজ হলো জাহাজের বিভিন্ন জায়গা থেকে গুলিবর্ষণ করা, যার ফলে শত্রুদের মনে হয় প্রচুর সৈনিক রয়েছে। তাই তারা এগিয়ে আসতে সাহস পাবে না, দূর থেকেই কামানের গোলা চালাবে। এবং জাহাজ এমনভাবে রাখা আছে সরাসরি কামানের গোলা দিয়ে তাদের লক্ষ্যভেদ করা কঠিন। এইভাবে বেশ কিছু কামানের গোলা খরচ হলে কার্ভলোর অনুমান সেলিম শাহ নিশ্চয়ই ছোট নৌকা করে আক্রমণ করার চেষ্টা করবে। আর সেই সুযোগে এইসব খাঁড়ির ভেতর থেকে নৌকাগুলো বার করে জাহাজকে আক্রমণ করা হবে।
এছাড়া আর কোনো উপায় নেই। আগেরবার যুদ্ধ হয়েছিল উন্মুক্ত সমুদ্রে। সামনের জাহাজগুলো কামানের গোলায় নষ্ট করে দেওয়া হয়েছিল। পালিয়ে কোনো রকমে বেঁচে গিয়েছিল আরাকান রাজ। কিন্তু এবারে কার্ভলোরা সংখ্যায় অনেক কম, বুদ্ধি তাদের ভরসা। কার্ভলোর মূল লক্ষ্য হচ্ছে এখানে যুদ্ধ কোনো রকমে সামাল দিয়ে কেদার রায়ের পাশে গিয়ে দাঁড়ানো। কারণ কার্ভলো জানে যে তার মতো একজন সেনাপতি কেদার রায়ের খুবই দরকার। তাকে জলদস্যুর জীবন থেকে সম্মানের এক জীবন দিয়েছেন কেদার রায়, বানিয়েছেন নৌবাহিনীর প্রধান। তার মনে পড়ে জলদস্যু রূপে কাটানো দিনগুলো, মাঝে মাঝে বিভিন্ন জাহাজকে আক্রমণ, আহত ক্ষতবিক্ষত হওয়ার পরে আবার পালিয়ে বেড়ানো। সেদিন হয়তো দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত এই দ্বীপের সামনেই তারা আক্রমণ করে কেদার রায়ের রণতরীকে। সেদিন প্রথম কার্ভলো পরাজিত হয় এবং বন্দী হয়। অত বন্দির মাঝে কেদার রায় তার মধ্যে কি দেখেছিল কার্ভলো জানে না, কিন্তু তার কথা শুনে তাকে মুক্তি দেন কেদার রায়। তাকে দ্বীপের সৈন্য দলে ভর্তি করে দেন। সেখান থেকে তার উত্থান শুরু হয়। অপরাজেয় সেনাপতি কার্ভলো আজ কেদার রায়ের নৌবাহিনীর প্রধান। হঠাৎ করেই পাশের নৌকা থেকে আলোর সংকেত পায় কার্ভলো। বুঝতে পারে শত্রু সামনে এসে গেছে। কার্ভলো জাহাজের দিকে আলোর সংকেত দেখায়। জাহাজ থেকে ফিরতি সংকেত আসে। কার্ভলো বোঝে তার জাহাজের সৈন্যদল তৈরি। একটা দুঃসাহসিক কাজ করে কার্ভলো। নৌকা থেকে নেমে পড়ে পিছনের দিকের জমিতে উঠে পড়ে। চরের উপরে এখানে একটা উঁচু মতো জায়গা আছে। সেখানে উঠলে অনেক দূরের সমুদ্র দেখা যায়। তাই এই চরটাকে সে নিজের নৌকা রাখার জন্য বেছে নিয়েছে। চরের উপরে উঠতেই তার চোখে পড়ে শত্রু জাহাজগুলো। যতগুলো ভেবেছিল তার থেকে সংখ্যায় এরা অনেক বেশি। এবারে অনেক প্রস্তুত হয়েছে আরাকান রাজ। ইশারা করে কার্ভলো। কার্ভলোর রণতরী থেকে নিক্ষিপ্ত হয় একটি কামানের গোলা। কিন্তু আরাকান রাজের জাহাজ অনেকটাই দূরে ছিল, সুতরাং কামানের গোলা জলে পতিত হয়। কিন্তু এর ফলে আরাকান রাজের জাহাজ আর এগোতে সাহস পায় না, দাঁড়িয়ে পড়ে। শুরু হয় গোলা বর্ষণ। তবে কার্ভলো যা ভেবেছিল আরাকান রাজের কামানের গোলার পাল্লা তার থেকে বেশি, সুতরাং বেশিরভাগ গোলা জলে পড়লেও দু একটা জাহাজের এদিক ওদিক এসে কিছু ক্ষতি সাধন করে। কার্ভলো বুঝতে পারে পরিকল্পনা অনুযায়ী এরা থেমে যাবে না। হঠাৎ বেশ কিছুক্ষণ বন্ধ থাকে দু দলের কামানের শব্দ। তবে কি সময় নিতে চাইছে শত্রুরা? কার্ভলোকে অবাক করে হঠাৎ জাহাজ চালানো শুরু করে আরাকান রাজ্যের সৈনিকরা। কার্ভলো এটা প্রত্যাশা করেনি। হুড়মুড়িয়ে বেশ কিছুটা ভেতরে ঢুকে আসে জাহাজগুলো এবং সঙ্গে সঙ্গে কার্ভলোর জাহাজ থেকে শুরু হয় কামানের গোলা বর্ষণ। এবারে শত্রু জাহাজ ছিল পাল্লার মধ্যে। দু তিনটি গোলা ওই জাহাজে গিয়ে পড়ে এবং সেটাকে কিছুটা ক্ষতিগ্রস্ত করে। কিন্তু আরাকান রাজ্যের জাহাজ থেকে কামানের যে গোলাবর্ষণ হতে শুরু করে সেগুলোর সামনে দাঁড়াবার মতো ক্ষমতা কার্ভলোর জাহাজের ছিল না। অচিরেই দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। দ্রুত চিন্তা করে কার্ভলো, এইভাবে তো যুদ্ধ জেতা যাবে না। এখন খাঁড়ির ভেতর থেকে নৌকো বের করে আনা মানে আত্মহত্যার শামিল। অন্ধকার নামার আগে কিছুই করা যাবে না। জাহাজগুলোকে সংকেত পাঠায় কার্ভলো। তারা ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে। আরাকান রাজ্যের জাহাজগুলো কামানের গোলা দাগতে দাগতে ক্রমশ এগিয়ে আসতে থাকে। এই জাহাজগুলোর অগ্রগতি রুদ্ধ না করতে পারলে অন্ধকার নামার আগেই এরা বন্দরে পৌঁছে যাবে। তখন তাদেরকে আটকানো আরও কঠিন হবে। খাঁড়ি থেকে কিছু নৌকাকে বেরিয়ে আসার নির্দেশ দেয় কার্ভলো। তারা কিছুটা বেরিয়ে এসে কামানের গোলা চালানো শুরু করে। পিছন দিক থেকে এই অতর্কিত আক্রমণে আরাকান রাজ একটু দোলাচলে পড়ে যায়।
গোলার আওয়াজ লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারাও। কিন্তু ওই ঘন জঙ্গলের মধ্যে লক্ষ্য স্থির রাখা সহজ নয়। বেশ কিছুক্ষণের জন্য গুলি এবং গোলার লড়াই চলতে থাকে। বেগতিক দেখে জাহাজগুলো একটু পিছিয়ে আসে। এই সুযোগটাই খুঁজছিল কার্ভলো। নিজের জাহাজগুলোকে আরও পিছিয়ে আসার নির্দেশ দেয় এবং নৌকো থেকে বিক্ষিপ্ত গোলা বর্ষণ করতে থাকে। এর ফলে যুদ্ধের গতি হঠাৎ করে অনেকটা কমে আসে। বিক্ষিপ্ত গোলার বিরুদ্ধে যুদ্ধ করতে ব্যর্থ হতে থাকে জাহাজগুলো। এবার আরাকান রাজ্যের জাহাজগুলো এসে মোহনার মুখটাকে বন্ধ করে। অর্থাৎ এখন পরিস্থিতি এরকম দাঁড়ায় যে কার্ভলোর জাহাজকে সমুদ্রে যেতে হলে আরাকান রাজ্যের জাহাজগুলোর মধ্যে থেকে বেরিয়ে যেতে হবে, আর নইলে ওখানেই চিরকাল অবরুদ্ধ হয়ে থাকতে হবে। অনেকটা অবরোধ করার মতোই সমুদ্রের মোহনা আটকে ফেলে আরাকান রাজ্যের সৈনিকরা। কার্ভলো এতে বিচলিত হয় না। তার মাথায় তখন অন্য পরিকল্পনা খেলছে। এই রকম যজৌ নতস্থৌ অবস্থায় সন্ধ্যা নেমে আসে। অন্ধকার নেমে আসার সাথে সাথে নিঃশব্দে খাঁড়ির ভেতর থেকে বেরিয়ে আসে শত শত নৌকা। কোনো শব্দ না করে তারা আস্তে আস্তে গিয়ে লাগে জাহাজগুলোর গায়ে। প্রত্যেকটি নৌকা থেকে 10-15 জন করে সৈনিক নিপুণ হাতে দড়ি বেয়ে উঠে যায়। কিছুক্ষণের মধ্যেই আরাকান রাজ্যের সৈনিকরা অনুভব করে তাদের জাহাজে অনুপ্রবেশ ঘটেছে। বেশ কিছু যোদ্ধারা খুব একটা কিছু বুঝে ওঠার আগেই প্রায় বিনা যুদ্ধে জাহাজগুলো দখল করে নেয় কার্ভলোর সৈনিকরা। কিন্তু আরাকান রাজও ছেড়ে দেওয়ার পাত্র নয়। শুরু হয় একটা খণ্ডযুদ্ধ। অন্ধকারের বুক চিরে যায় তলোয়ারের ঝলকানিতে। তলোয়ারের শব্দ, গুলির শব্দ সব মিলিয়ে মারাত্মক অবস্থা হয়। ওই সময় কার্ভলো তার শেষ চাল চালল। আত্মরক্ষা করতে গিয়ে যে জাহাজগুলো পিছিয়ে পড়েছিল সেইগুলোকে এবার এগিয়ে নিয়ে এলো সামনের দিকে। সেখান থেকে শুরু হলো গোলাবর্ষণ। এই উপর্যুপরি আঘাত সামলাতে পারে না শত্রুরা। বেশ কিছু জাহাজ ফেলে রেখেই আরাকান রাজ্যের সৈন্যবাহিনী পিঠ টান দেয়। অন্ধকার ফর্সা হলো যখন রক্তমাখা তলোয়ার হাত থেকে নামিয়ে রাখল কার্ভলো। তখন পূব আকাশে সূর্যের আলো ফুটে উঠেছে। দ্বীপ তখনও স্বাধীন। নিজের প্রায় সমস্ত জাহাজ নৌকা ক্ষতবিক্ষত। এই অবস্থায় এক অবিশ্বাস্য লড়াই জয় করল কার্ভলো। বর্তমান সময়। পরের দিন সকালে চায়ের টেবিলে অরুণবাবুকে আগের দিন রাতের ঘটনাটা বলল নীলুদা। শুনে অরুণবাবু বললেন, তাহলে ভূতের উপদ্রব ব্যাপারটা একেবারেই মিথ্যে নয়। আপনি কিছু টের পেলেন না? না, আমি আসলে ঘুমিয়ে পড়লে আর খুব একটা কিছু টের পাই না। এখানে আসার সময় ভেবেছিলাম আমরা মূলত ঘুরতে এসেছি, কিন্তু আপনার বাড়ির ব্যাপার স্যাপার দেখে মনে হচ্ছে যে এর ভিতরে কিছু একটা গোলমাল আছে। আপনি যদি চান পুলিশকে খবর দিতে পারেন, ওরা নিজেদের মতো করে তদন্ত করবে। কিন্তু আপনি যদি মনে করেন আমরা একটু ব্যাপারটা ঘেঁটে দেখতে চাই। সে আর বলতে, একদম নিজের মনে করে দেখুন, পুলিশের ওপর আমার বিন্দু মাত্র ভরসা নেই। পুলিশকে কি বলবো বলুন তো? চারিদিকে তো পুলিশ পোস্টিং আছে, তাও রাত্রিরে বাড়িতে কে ঘুরে বেড়াচ্ছে? বেশ, তাহলে আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তো। বলুন। আপনি বাড়িটার খোঁজ পেলেন কোথা থেকে? দেখুন, আমি আসলে একটা ট্যুরিস্ট প্লেসের কাছাকাছি বাড়ি খুঁজছিলাম। সেই জন্য শান্তিনিকেতন, বিষ্ণুপুর, মুর্শিদাবাদ এইসব জায়গায় একটু আমি ঘাঁটাঘাঁটি করছিলাম। সেখান থেকেই শান্তিনিকেতনের একটা বাড়ি আমার পছন্দ হয়। সেই বাড়ি বিক্রির দালালের সঙ্গে কথা হয় বিক্রির জন্য, ঠিক আছে? সে তখন আবার এই বাড়িটার কথা বলে। আচ্ছা, বুঝলাম। এই বাড়ির আগের যিনি মালিক তার সঙ্গে আপনার পরিচয় আছে?
বিলক্ষণ পরিচয় আছে। উনি অনিমেষবাবু বহরমপুরের কাছাকাছি থাকেন। ওর সঙ্গে একবার দেখা করা যায়। এই বাড়িটার ইতিহাস জানতে পারলে ব্যাপারটা বুঝতে সুবিধা হতো। দেখা তো নিশ্চয়ই করা যাবে। দাঁড়ান, একবার আমি ফোন করে দেখি। ফোন করে কিছুক্ষণ কথা বলার পরে অরুণবাবু বললেন, উনি এখন বাড়িতেই আছেন। যদি আপনারা দেখা করতে চান তাহলে আমরা এখনই যেতে পারি। বা বেশ, তাহলে চলুন একটু ওর সঙ্গে দেখা করে আসি। আমি গাড়ি বের করছি, আপনারা আসুন। মুর্শিদাবাদ থেকে বহরমপুর গাড়িতে বেশিক্ষণ লাগলো না। 40 মিনিটের মধ্যেই পৌঁছে গেল ভদ্রলোকের বাড়ির সামনে। বহরমপুর চেহারায় অন্যান্য মফস্বল শহরের মতোই। শহরের প্রাণকেন্দ্রে ভদ্রলোকের বাড়ি। বেল বাজাতেই একজন বয়স্ক ভদ্রলোক দরজা খুলে দিলেন। অরুণবাবু যেভাবে কথা বললেন তা থেকে বোঝা গেল এই ভদ্রলোকই অনিমেষবাবু। ভদ্রলোক সবাইকে বসতে বললেন ঘরে। এরপর ভদ্রলোক বললেন, হ্যাঁ, বলুন বলুন, আপনাদের কি ব্যাপারে আমি সাহায্য করতে পারি? অরুণবাবু সংক্ষেপে বাড়ি সংক্রান্ত গোলমালের ঘটনাগুলো বললেন। ভদ্রলোক শুনে একটু অবাক হয়ে গেলেন। দেখুন, এই বাড়ি আসলে আমার উত্তরাধিকারী সূত্রে পাওয়া। আমার বাবারা 2 ভাই ছিলেন। বাবা মারা যাওয়ার পরে আইনত এই বাড়ি কাকারও ছিল। কাকাও মারা যাওয়ার পর কাকার ছেলে বলে যে বাড়ির কিছু একটা ব্যবস্থা করতে। তখন ওই বাড়ি রেনোভেট করা বা মেনটেন করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তখন আমি বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিই। আচ্ছা, আপনার এই কাকার ছেলে কোথায় থাকে? রমেন, সে তো থাকে ভোপালে। এখানে আমি একাই পড়ে আছি। আপনার ছেলে মেয়ে? আমি অকৃতদার। কাকার ছেলে রমেনেরও একটি ছেলে তন্ময়। সে আবার কলকাতায় চাকরি করে। মাঝে মাঝে এখানে আসে, তখন দিনগুলো ভালোই কেটে যায়। নইলে এই কোনো রকমে রয়েছে। আচ্ছা, আপনি কি বলতে পারেন এই বাড়ির প্রাচীন ইতিহাসটা? এই বাড়িতে কোনো গুপ্তধন লুকোনো আছে কিনা? ভদ্রলোক খানিকক্ষণ নীলুদার দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, এই বাড়ির ইতিহাস কি তা আমি বলতে পারবো না। তবে আমি শুনেছি যে আমার কোনো পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এসে এখানেই বাড়ি কেনেন। বাংলাদেশ থেকে এসে কেনেন? হ্যাঁ, তাই তো শুনেছি। তাহলে এটা তারও আগে তৈরি। তো আপনার কি জানা আছে এটা কতদিন আগে তৈরি হয়েছিল? এটা কাকা বা বাবা হয়তো ভালো বলতে পারতেন। এর ইতিহাসের দিকে আমার কোনো আগ্রহ ছিল না। তবে মুর্শিদাবাদের যে প্রতিষ্ঠাতা মানে মুর্শিদ কুলি খাঁ, উনি যখন এটাকে বাংলার রাজধানী করেন, মানে প্রায় তখনই এই বাড়িটাও তৈরি। বাংলার রাজধানী হিসেবে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নিয়ে মুর্শিদাবাদ তৈরি করেছিলেন মুর্শিদ কুলি খাঁ 1705 খ্রিস্টাব্দে। তার মানে বাড়ি তো প্রায় 300 বছরের কাছাকাছি। তাই হবে। বেশ, আর একটা জিনিস বলুন, রাজধানী এখানে আসার সঙ্গে সঙ্গে এই বাড়িও তৈরি হলো। আপনার পূর্বসূরি এই বাড়ি কিনলেন। তো আপনার এই পূর্বপুরুষ কোন রাজবংশের সঙ্গে যুক্ত ছিলেন? আসলে এত বড় বাড়ি এখানে। এইটা আমি ঠিক বলতে পারবো না। তবে শুনেছি আমরা নাকি ছিলাম ওই মোগল আমলে যে 12 ভূঁইয়া ছিল তাদের বংশধর। 12 ভূঁইয়াদের মধ্যে কার বংশধর বলতে পারবেন? এইটা আমার একদম ভালো জানা নেই। ইদানিং জমি নিয়ে একটা মামলা চলছিল। মামলা? মামলা কি নিয়ে? ওই বাংলাদেশে আমাদের কিছু জমি জমা ছিল, সেগুলো বোধহয় কারা যেন দখল করে রেখেছিল বা বেওয়ারিশ হিসেবে সরকার অধিগ্রহণ করছিল। আমরা বোধহয় উত্তরাধিকারী সূত্রে ওই জমির মালিক। মামলাটি আমরা জিতেও চাই। বোধ হয় বলছেন কেন? আপনি মামলা লড়েননি? না না, আমি এসব থেকে শতহস্ত দূরে থাকি। ওই যে বললাম, রমেনের ছেলে যে কলকাতায় চাকরি করে সেই এসব ঘেটে ঘুটে মামলা করেছিল। জিতে যাওয়ার পরে আমাকে ফোন করেছিল বিক্রির টাকা নেওয়ার জন্য। আমি বললাম আমি অকৃতদার মানুষ, আমি এসব নিয়ে কি করব, সব তোমার কাছেই রাখো। আর যদি কোথাও সই করতে হয় বলো, আমি সই করে দেবো। এটা কতদিন আগের ঘটনা? কোনটা? এই মামলা জেতার ব্যাপারটা?
এটা এটা হ্যাঁ, ওই তাও ধরুন 1.5-2 মাস হয়ে গেল। আচ্ছা, আর এই বাড়িতে কোনো গুপ্তধন বা কিছু কি কখনো শুনেছেন? না না, সেরকম কিছু শুনিনি, তবে ছোটবেলায় বাবার কাছে একবার শুনেছিলাম এই বাড়িতে নাকি একটা বড় তরোয়াল আছে। আপনি দেখেছিলেন সেই তরোয়াল? না, আমি জিজ্ঞেস করতে বলেছিলেন এটা নাকি ঐতিহাসিক তরোয়াল। তারপর সেটার কি হলো? তা আমি জানি না, কারণ আমি আমার বয়সকালে চাকরি করতে চলে যাই গুজরাট, ওখান থেকে দুবাই চলে যাই। দুবাইতে বহু বছর ছিলাম, দেশে ফিরে আসি বাবার মৃত্যু সংবাদ পেয়ে, তারপর থেকে এখানেই আছি। আপনার মাও কিছু বলেননি তরোয়ালের বিষয়ে? আমি আসলে কখনো না জিজ্ঞেস করিনি, আপনি আজকে বললেন তাই তাই হঠাৎ মনে পড়ল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নীলুদা উঠে পড়ল। বাইরে বেরিয়ে এসে অরুণবাবু বললেন, কিছু বুঝতে পারলেন? না, সেরকম তো কিছু, তবে উনি যেটা বললেন ওই মামলার সাথে আপনার বাড়ির কোনো যোগাযোগ আছে কিনা সেটা একটু খোঁজ নিয়ে দেখতে হবে। আর এই তরোয়ালের ইতিহাসটা যদি জানা যেত তাহলে সেটা কত মূল্যবান আর কতটা ঐতিহাসিক সেটা বোঝা যেত। একটা তরোয়াল আর কত মূল্যবান হবে? সেটা সম্পূর্ণ নির্ভর করছে তরোয়ালটা কে ব্যবহার করত তার উপর। ধরুন যদি দেখা গেল ওই তরোয়ালটা হচ্ছে সিরাজউদ্দৌলার, তাহলে কিন্তু ওর মূল্য হয়ে যাবে বিরাট। আবার যদি দেখা যায় ওটা ব্যবহার করতে কোনো সাধারণ সৈনিক, তাহলে কিন্তু তার ততটা মূল্য থাকবে না। তাহলে কি তরোয়াল লুকানো আছে এই বাড়িতে? কোথাও থাকতেই পারে, অস্বাভাবিক নয়। মুর্শিদাবাদে ফিরে বাড়িতে ঢোকার আগে দেখা গেল দুজন পুলিশ একজন ছেঁড়া জামা কাপড় পরা পাগল গোছের লোকের সাথে ধস্তাধস্তি করছে। অরুণবাবু গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো? এই পাগলটা কোথা থেকে এসেছে? এই বাড়ির ভেতর ঢুকতে চাইছে? পাগলটাও গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে। পুলিশ দুজন তাকে টেনে সরাতে লাগলো। পাগলটা বাড়ির গেটের সামনেই বসে পড়ল। বসে বসে বলতে লাগলো, একির মেকির চামচিকির চামের কাটা মজুমদার। খেয়াল রাখবেন ও যেন ভেতরে না ঢুকে পড়ে। পুলিশ দুজন সম্মতি জানালো। ষোলোশো 3 সাল। কেদার, খবর শুনেছ? চাঁদ রায়ের চোখে মুখে উদ্বিগ্নতা ফুটে উঠেছে। কি খবর দাদা? আমরা বসন্ত রায় আর প্রতাপাদিত্যের কাছে দুধ পাঠিয়েছিলাম, মনে আছে তো? সে যদি আমাদের সঙ্গে সাহায্য করে সেই জন্য। হাত মেলাতে চাইনি তো? আমি জানি সে এরকমই করবে। বসন্ত রায়ের যদি বা আমাদের সাহায্য করার ইচ্ছা থাকে, কিন্তু প্রতাপাদিত্য নিজেই রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, ও আমাদের কোনো সাহায্য করবে না। আরে না না, এরকম ঘটনা নয়। ঘটনা যেটা ঘটেছে সেটা মারাত্মক। কি হয়েছে? বসন্ত রায় খুন হয়েছে। কি বলছো দাদা? হ্যাঁ, ঠিকই বলছি। বসন্ত রায়কে খুন করলো? কার এত বড় সাহস? এটাই আরো বড় চমক। খুন হয়েছেন প্রতাপাদিত্যের হাতে। কি? হ্যাঁ। এসব কি বলছো? কি করে হলো ঘটনাটা? ঘটনা ঘটেছে পারিবারিক পুজোর দিনে, কিন্তু এর অঙ্কুরোদ্গম ঘটেছিল অনেক আগেই। মানে আমি যা খবর পেলাম সেটাই তোমায় বলছি। বলো। হতবাকভাবে কেদার রায় বসে পড়লেন। চাঁদ রায় বলা শুরু করলেন, এতদিন সবকিছু ঠিকঠাক চললেও প্রতাপের তীব্র স্বাধীনতা স্পৃহা এবং মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব শান্তিপ্রিয় বসন্ত রায়কে বিচলিত করে তুলল। অন্যদিকে প্রতাপও কাকারে সদা প্রশান্ত এবং স্থিতিশীল জীবন দর্শনের তীব্র বিরোধী ছিলেন। ফলে রাজ্য বিভাগ অনিবার্য হয়ে উঠল। এই সময় প্রতাপ কাকার থেকে উপযুক্ত জায়গার বিনিময়ে সমুদ্র তীরবর্তী চাকশিরি পরগনাটি দাবি করে বসেন। আসন্ন যুদ্ধ প্রস্তুতির জন্য এবং একটি শক্তিশালী নৌবহর নির্মাণের জন্য এই অঞ্চলটির গুরুত্ব ছিল অপরিসীম। কিন্তু বসন্ত রায় কিছুতেই এই দাবি মেনে নিলেন না।
এই ঘটনায় প্রতাপ কাকা বসন্ত রায়ের উপরে অত্যন্ত বিরক্ত হলেন। যাই হোক, পূর্ববঙ্গে আধিপত্য টিকিয়ে রাখার জন্য চন্দ্রদ্বীপ রাজ গন্ধর্ব নারায়ণের মহাবীর পুত্র রামচন্দ্রের সঙ্গে নিজের একমাত্র মেয়ে বিন্দুমতির বিয়ে দিলেন প্রতাপ। এহেন রামচন্দ্র কিন্তু প্রতাপের বশ্যতা স্বীকার করেননি। প্রতাপ ক্রুদ্ধ হয়ে তাকে বন্দী করেন। শোনা যায় এরকম যে ঘটতে পারে সে ব্যাপারে বসন্ত রায় আগেই রামচন্দ্রকে সতর্ক করেছিলেন। যাই হোক, শ্রী বিন্দুমতি এবং শ্যালক কুমার উদাতিত্যের সহায়তায় রামচন্দ্র প্রতাপের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান এবং যশোহর ছাড়ার পূর্বে তপ্ধনি করে প্রতাপকে তাঁর পালানোর ব্যাপারটি জানিয়ে দিয়ে যান সদর্পে। অপমানিত প্রতাপ তাঁর পিছু ধাওয়া করলেও তাকে ধরতে পারেননি। এক্ষেত্রেও প্রতাপের সমস্ত রাগ গিয়ে পুঞ্জীভূত হলো কাকা বসন্ত রায়ের ওপর। কেননা নানা সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে তার ধারণা হলো রামচন্দ্রকে প্রতাপের বিরুদ্ধে বিষিয়ে তুলেছেন বসন্তই। এই সন্ধিক্ষণে বাৎসরিক পিতৃশ্রাদ্ধ উপলক্ষে কাকা বসন্ত রায়ের কাছ থেকে নিমন্ত্রণ পেলেন প্রতাপ, যা অগ্রাহ্য করা তাঁর পক্ষে সম্ভব হলো না। আর এখানেই ঘটে গেল মারাত্মক ঘটনা। নির্দিষ্ট দিনে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে কাকার বাড়ি পৌঁছলেন সন্দিগ্ধ প্রতাপ। বসন্ত রায়ের ছেলে গোবিন্দ তার বাবাকে প্রতাপের এসে পৌঁছানোর সংবাদ দিতে গেলেন। বসন্ত এই সময় সান্ধ্যকালীন পূজার আয়োজনে ব্যস্ত ছিলেন। একজন পরিচারককে নির্দেশ করলেন গঙ্গা জল আনার জন্য। দুর্ভাগ্যক্রমে গঙ্গা জল ছিল বসন্ত রায়ের অত্যন্ত প্রিয় অস্ত্র এবং এই তথ্য প্রতাপের অজানা ছিল না। সুতরাং প্রতাপ কাকার এই আদেশ শুনতে পেয়ে মনে করলেন তাকে খুন করার জন্যই কাকা ওই পরিচারককে উপযুক্ত অস্ত্র আনতে আদেশ দিচ্ছেন। তখনই আত্মরক্ষার্থে নিজস্ব তরবারি বের করে ফেললেন প্রতাপ। গোবিন্দ যে মুহূর্তে দেখলেন বসন্ত রায় আক্রান্ত হতে চলেছেন, বাবাকে প্রতাপের হাত থেকে বাঁচানোর জন্য তিনি নিজের অস্ত্র ছুঁড়ে দিলেন প্রতাপের দিকে। কিন্তু সে অস্ত্র লক্ষ্যচ্যুত হল। স্বভাবতই আতঙ্কিত এবং ক্রুদ্ধ প্রতাপ গোবিন্দকে তড়িৎ গতিতে আক্রমণ করলেন। ফল সহজেই বোঝা যায়। অল্পক্ষণের মধ্যেই নিহত হলেন গোবিন্দ। এক বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হলো মুহূর্তের মধ্যে। দুপক্ষের লোকজনই সশস্ত্র হয়ে পরস্পরকে আক্রমণ শুরু করলো। এই অবসরেই খোলা তরবারি নিয়ে প্রতাপ ঢুকে পড়লেন বসন্ত রায়ের ঘরে। ভীত বসন্ত রায় আত্মরক্ষার্থে এবার সত্যিই গঙ্গা জল আনতে আদেশ দিলেন। কিন্তু হায়, তখন বড় দেরি হয়ে গেছে। প্রতাপের তরবারির কঠিন আঘাতে মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ল বসন্ত রায়ের ছিন্ন মাথা। পিতৃব্য এবং ভাতৃরক্তে রঞ্জিত হয়ে গেল প্রতাপের হাত। নিয়তির পরিহাস ছাড়া কি বা বলা যায় একে। বসন্ত রায়ের অন্য পুত্রেরা পিতৃশোকে পাগলের মতো হয়ে প্রতাপকে আক্রমণ করলেন। অস্ত্র চালনায় পটু প্রতাপ তাঁর রণদুর্মদ বন্ধুদের সাহায্যে তাদের অতি সহজেই পরাজিত এবং একে একে হত্যা করলেন। বসন্ত রায়ের স্ত্রী কনিষ্ঠ পুত্রকে কচুবনে লুকিয়ে রাখেন। প্রতাপ তাকে পরে উদ্ধার করে নিজের স্ত্রীর কাছে দেন বড় করে তোলার জন্য। বসন্তের স্ত্রী সহমৃতা হয়েছেন। এ তো সাংঘাতিক ঘটনা দাদা। গোটা যশোর রাজ্যে নাকি হইচই পড়ে গেছে। যেটা স্বাভাবিক সেটা স্বাভাবিক। তার মানে এখন যশোরের রাজা প্রতাপাদিত্য, বসন্ত রায় খুন হচ্ছে, এ আমি চিন্তাও করতে পারছি না। শুধু তুমি কেন, গোটা বাংলাদেশ এই ঘটনায় নড়ে চড়ে বসেছে। মানে যশোর থেকে আমাদের আর কোনো সাহায্য পাওয়ার আশাই রইল না। কারণ সৈন্যদের মধ্যে একদল প্রতাপের উপরে যথেষ্ট অসন্তুষ্ট। নিজের কাকাকে হত্যা করার ফলে তার উপরে সমর্থন তাদের থাকবে না। তার উপরে আমরা যদি তার সাহায্য ভিক্ষা করি তাহলে আমাদের সৈন্যরা আমাদের বিরুদ্ধে যেতে পারে। তার মানে এই যুদ্ধ আমাদের নিজেদেরই করতে হবে। এদিকে এই অবস্থা, অন্যদিকে সন্দ্বীপে যে কি অবস্থা হচ্ছে কে জানে। আমার মতে এই যুদ্ধ কি খুব প্রয়োজন আছে? কি বলছো দাদা? তাহলে আমরা মোগলদের বশ্যতা স্বীকার করে নেব? সামান্য পিছিয়ে যাওয়া মানেই বশ্যতা স্বীকার নয়। এদের আমি বারবার সেটাই বলছি, পরিস্থিতি বুঝে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু দাদা, আমরা যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত। আমি বুঝতে পারছি, কিন্তু বারবার বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছি। তুমি বুঝতে পারছো তো? কিচ্ছু করার নেই, কিচ্ছু না। এই যুদ্ধ আমাদের লড়তেই হবে। তুমি যখন তাই করতে চাও আমি তোমায় বাধা দেব না। কিন্তু 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 আর কিছু নেই দাদা।
যশোর মুঘল সম্রাটের অধীন হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আমাদেরই ওড়াতে হবে স্বাধীনতার জয় পতাকা। মুঘলদের কাছে কিছুতেই বশ্যতা স্বীকার করব না। দুপুরবেলা খাবার টেবিলে অরুণবাবু বললেন, কিছু বুঝতে পারলেন? না। তবে আমি অনিমেষ বাবুর সাথে কথা বলে একটা জিনিস বুঝতে পারছি। কি বলুন তো? আমাদের এই বাড়ি, বাংলাদেশের মামলা আর ওই তরোয়াল একই সূত্রে গাঁথা, তাই না? মনে তো তাই হচ্ছে, কিন্তু আসলে এত পুরনো ঘটনা অনেকগুলো জায়গায় খুবই ধোঁয়াশা। যেমন যেমন ভদ্রলোক বললেন ওরা নাকি 12 ভূঁইয়ার বংশধর, কিন্তু 12 ভূঁইয়া ছিলেন 12 জন লোক। এই 12 জনের মধ্যে কার বংশধর উনি? দ্বিতীয় প্রশ্ন, তরবারিটা কার? তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের ওই মামলার সাথে এই বাড়ি কিভাবে জড়িত? নাকি দুটো একই সময় ঘটছে, সেটা নেহাতি কাকতালীয়? আর চতুর্থ প্রশ্ন, সেটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাতে বাড়িতে আসছে কে? চতুর্থ প্রশ্নের উত্তরটা আজকে রাতেই আমরা পেতে পারি। তাই? কিভাবে? আজকে রাত্রিটা আমরা একসাথে জেগে থাকতে পারি। না, সেটার কোনো প্রয়োজন নেই। যদি আমরা দেখি সেরকম কোনো ঘটনা ঘটছে, তাহলে আপনাকে ডেকে নেব। আর যদি আপনার চোখে পড়ে, তাহলে আপনি আমাদের ডাকবেন। বেশ, তাই হোক। তাহলে আজকে কোথায় যাবেন বলুন ঘুরতে? এখন তো দুপুর হয়ে গেল, তাহলে বিকেল বিকেল একটু হাজারদুয়ারিটা ঘুরে আসি। বেশ, চলুন। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্দীপরা বেরোলো হাজারদুয়ারি দেখতে। মুর্শিদাবাদ শহরের সেরা আকর্ষণ হাজারদুয়ারি। 1837 সালে নবাব নাজিম হুমায়ুন খাঁয়ের জন্য 80 ফুট উঁচু 3তলা গম্বুজওয়ালা এই প্রাসাদটি নির্মিত হয়। আদপে 900টি দরজা হলেও আরও 100টি কৃত্রিম দরজা রয়েছে প্রাসাদে, তাই নাম হাজারদুয়ারি। প্রাচীন মুর্শিদাবাদের স্মৃতি নিয়ে অপরূপ গথিক শৈলীর এই প্রাসাদ এখন মিউজিয়াম। আক্ষরিক অর্থেই এ এক ঐতিহাসিক জাদুঘর। নিচের তলায় রয়েছে তৎকালীন নবাবদের ব্যবহৃত প্রায় 2700টি অস্ত্রশস্ত্র, যার মধ্যে আলীবর্দী ও সিরাজের তরবারি, এমনকি যে ছুরিটা দিয়ে মোহাম্মদী বেগকে সিরাজ খুন করেছিল তা পর্যন্ত রক্ষিত আছে এই সংগ্রহশালায়। এই সুরম্য বিশাল রাজপ্রাসাদের দ্বিতলে দেখা যায় রূপোর সিংহাসন, যেটি ব্রিটিশ সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়ার দেওয়া উপহার। 161টি ঝাড়যুক্ত বিশাল ঝাড়বাতির নিচে সিংহাসনে বসে নবাব দরবার পরিচালনা করতেন। মন্ত্রণা কক্ষের লুকোচুরি আয়না, দেশ বিদেশ থেকে সংগৃহীত বিশ্ববিখ্যাত সব ঘড়ি, মার্শাল, টিশিয়ান, রাফায়েল, ভ্যানডাইক প্রমুখ ইউরোপীয় শিল্পীর অয়েল পেন্টিং, প্রাচীন সব পাথরের মূর্তি হাজারদুয়ারিকে বিখ্যাত করে তুলেছে। ত্রিতলে আছে নবাবী আমলের ঐতিহাসিক নিদর্শন, সোনা দিয়ে মোড়া কোরআন শরীফ, অমূল্য পুঁথিপত্র, আইনি আকবরীর পাণ্ডুলিপি সহ অসংখ্য বইয়ের সম্ভার। ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসেরও বেশ কিছু বিশিষ্ট নিদর্শন সংরক্ষিত রয়েছে এই মিউজিয়ামে। এছাড়াও হাজারদুয়ারির চত্বরে রয়েছে 1647 খ্রিস্টাব্দে জনার্দন কর্মকারের তৈরি 18 ফুট লম্বা 8 টন ওজনের জাহানকোষা কামান বা বিশ্বজয়ী কামান। এই কামানে একবার তোপ দাগতে 30 কেজি বারুদ লাগত বলে জানা যায়। এটি বাচ্চেওয়ালি কামান নামেও পরিচিত। বাচ্চেওয়ালি কেন? সন্দীপ জিজ্ঞেস করল। অরুণবাবু বললেন, কথিত আছে এই কামান নাকি একবারই চালানো হয়েছিল, আর সেই কামান দাগার আওয়াজে নাকি অনেক গর্ভবতী মহিলার প্রস্রব হয়েছিল, তাই এই নাম বাচ্চেওয়ালি কামান। এই একই প্রাঙ্গণে রয়েছে ভারতের সবচেয়ে বড় ইমামবাড়া ক্লক টাওয়ার। ইমামবাড়া অবশ্য বন্ধ, তাই তারা ঢুকতে পারল না। সন্দীপরা এইসব দেখে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। ঘরে ফিরে সন্দীপ নীলুদাকে বলল, আচ্ছা নীলুদা, ওই যে ছুরিটা আমরা দেখলাম,
যেটা দিয়ে সিরাজকে হত্যা করা হয়েছিল, তা ওটার দাম এখন কিরকম হবে? এগুলো প্রচণ্ড মূল্যবান ঐতিহাসিক সম্পদ। এর দাম বিদেশের বাজারে কোটি কোটি টাকা। ওখানে অস্ত্রাগারে যা অস্ত্র রয়েছে সবই এরকম? ওখানে যা যা অস্ত্র দেখলি তার দাম কোনো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব নয়। এইটুকু বলতে পারি যে অস্ত্র যিনি ব্যবহার করেছেন তার পদমর্যাদার উপরই তার দাম হবে। বুঝলাম। তার মানে অনিমেষবাবু যে তরবারির কথা বলছিলেন সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তার দামও খারাপ হবে না। রাতে শুয়ে পড়ার পর সন্দীপ আর নীলুদা দুজনেই সজাগ ছিল, যদি কোথাও কোনো পায়ের আওয়াজ পাওয়া যায়। হঠাৎ পায়ের আওয়াজের বদলে কাছেই কোথাও বাজ পড়ল, সঙ্গে শুরু হলো তুমুল বৃষ্টি। বোঝো, এই যা বৃষ্টি শুরু হলো আর কোনো পায়ের আওয়াজ কিচ্ছু শোনা যাবে না রে। এই বৃষ্টিতে কোনো চোরও আসবে না। তুমি চোর বলছো বটে, যদি সত্যিকারের ভূত হয়? ভূত আসতে পারে বটে। নীলুদার মুখের কথা তখনও শেষ হয়নি। দুজনে পরিষ্কার শুনল দরজার বাইরে দিয়ে কে যেন হেঁটে চলে যাচ্ছে। লাফ দিয়ে উঠল নীলুদা। তুই অরুণবাবুকে ডাক। টর্চ নিয়ে সন্দীপ বন্ধ দরজায় নক করতে গিয়ে থমকে গেল। দরজা হাট করে খোলা, ভেতরে কেউ নেই। নীলুদা, বরুণবাবু তো ঘরে নেই। সে কি, ভদ্রলোক কি একাই চোরের পিছনে দৌড়লেন? চলো দেখি। দুজনে দুটো টর্চ নিয়ে কালকের পথেই আবার এগোলো। বাইরে বেশ ভালো বৃষ্টি পড়ছে। মাঝের বাগানটা পার হতে গিয়ে দুজনে ভিজে গেল। ঠিক একইভাবে আজকে যেন কেউ সরে যাচ্ছে বাড়ির ভিতর দিক থেকে। থামল না নীলুদা। আজকে নীলুদা আর সন্দীপ এগিয়ে যেতে লাগলো পথের আওয়াজকে অনুসরণ করে। খানিকটা যাওয়ার পরেই তারা বুঝতে পারল যে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে পায়ের আওয়াজ তারা পাচ্ছে না, এমনকি বাইরের বৃষ্টির শব্দও আসছে না। আমরা ওই পুরনো মহলের অনেকটা ভিতরে ঢুকে পড়েছি রে। হ্যাঁ, এবার কোন দিকে যাব? এদিকে তো বেশ কয়েকটা ঘর আছে মনে হচ্ছে। এর ভিতরে কোনো একটা চোর লুকোতে পারে। ছোট ছোট গুমটি ঘর, একটা একটা করে টর্চের আলো ফেলে দেখতে দেখতে এগিয়ে চলল দুজনে। আচ্ছা, এত ছোট ছোট ঘরগুলো কিসের জন্য রাখা হতো বলো তো? এগুলো মনে হয়। মুখের কথা শেষ হওয়ার আগেই পিছন থেকে একটা প্রবল ধাক্কায় ঘরের ভেতর ছিটকে পড়ল দুজনে। উঠে দাঁড়াবার আগেই সজোরে বন্ধ হয়ে গেল ঘরের দরজা। ষোলোশো সাল। লড়াই চলছে ভয়ানক। সমস্ত প্রান্তর ঘোড়ার খুরের শব্দে, কামানের গোলার শব্দে আর সৈনিকদের হাহাকারে ভরে উঠেছে। কিন্তু এবার দুই পক্ষই যথেষ্ট রক্ষণাত্মক। দুজনেরই সেনাবাহিনীর সংখ্যা প্রচুর, কিন্তু তা সত্ত্বেও সরাসরি সামনে না গিয়ে কামানের গোলা ইত্যাদির ওপর ভরসা করেই যুদ্ধ চলছে। মোটামুটি মোঘল সৈনিকদের নেতৃত্ব দিচ্ছেন মানসিংহ। আর এদিকে তিনজন সেনাপতি নিজেদের সৈন্যদলকে নিয়ে মুঘলদের আক্রমণ প্রতিরোধ করে প্রতি আক্রমণ করেছেন। একদম বাঁ দিকে রয়েছেন চাঁদ রায়, মাঝে কেদার রায় আর ডান দিকে ঈশা খাঁ। কেদার রায় বুঝতে পারছে না এই লড়াই কত দীর্ঘক্ষণ চলবে, তবে সৈন্যক্ষয়ের সম্ভাবনা প্রবল। কারণ মানসিংহ এবারে প্রচুর সৈনিক নিয়ে এসেছেন এবং ওদের কামান তুলনামূলকভাবে শক্তিশালী। যুদ্ধ অনির্দিষ্টকাল চলতে থাকলে এবং কেদার রায়রা এক জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ করলে যুদ্ধের ফলাফল হওয়ার সম্ভাবনা কম। নিজের একটা ছোট সেনাবাহিনীকে নির্দেশ দিলেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। তার উদ্দেশ্য এই সুযোগে মানসিংহের সৈনিকদের মধ্যে যদি কিছুমাত্র ভাবান্তর ঘটে, কারণ এই যুদ্ধে তিনি অধৈর্য হয়ে উঠছেন। 50 জন সৈনিক নিয়ে কেদার রায় আস্তে আস্তে সামনে এগোতে লাগলেন। এই অগ্রসর দেখে চাঁদ রায় এবং ঈশা খাঁ সন্ত্রস্ত হয়ে উঠলেন।
চাঁদ রায় বলে উঠলেন, কি করছো কেদার? ঈশা খাঁও তাকে বারবার ফিরে আসার জন্য অনুরোধ করতে লাগলেন, কিন্তু কেদার রায় কারোর কথা শুনবেন না। তিনি এগোতে থাকলেন। মানসিংহ প্রথমে হতচকিত হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেই তিনি হুকুম দিলেন গোলা চালানো। কয়েকটি মুহূর্ত, তারপরেই মুহুর্মুহু গুলিবর্ষণ হতে লাগল। কেদার রায়ের সৈন্যবাহিনীর আর্তনাদে ভরে গেল আকাশ। একটু গুলিবর্ষণ বন্ধ হতেই দেখা গেল কেদার রায় পড়ে আছেন রক্তাক্ত। ছুটে গেলেন ঈশা খাঁ। সৈন্যদের মধ্যে একটা দোলাচল দেখা দিল। তাদের দিকে চাঁদ রায় ছুটে এলেন শান্ত করতে। বেশ গুরুতরভাবে আহত হয়েছেন কেদার রায়। ঈশা খাঁ সঙ্গে সঙ্গে সাদা পতাকা ওড়ানোর নির্দেশ দিলেন। কেদার রায়কে বহন করে নিয়ে আসা হলো শিবিরে। আহত হয়েছেন কেদার রায়, আঘাত যথেষ্ট গুরুতর। ওদিকে রাজ্যে স্বর্ণময়ী এসবের কিছুই জানেন না। তিনি ব্যস্ত দিঘির মন্দিরের কাজ পর্যবেক্ষণের দিকে। বহু প্রচেষ্টা এবং পরিশ্রমের ফলে মন্দিরের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। এবার মন্দিরের গর্ভগৃহে উৎসর্গলিপি লেখার কাজ চলছে। উৎসর্গলিপি প্রস্তুত করছেন স্বর্ণময়ী নিজে। শিলাময়ীকে উৎসর্গ করা হচ্ছে মন্দির। অষ্টভুজা দেবীর উদ্দেশ্যে এই মন্দির উৎসর্গ করা হবে। তার পিতা চাঁদ রায়ের কথা অনুযায়ী এই মন্দির স্থাপন করলে দিঘিতে জল আসবে। অনেকবার ধরে চেষ্টা করা হয়েছে পুকুরের মধ্যে মন্দির স্থাপন করার, কিন্তু সম্ভব হয়নি। স্বর্ণময়ীর বুদ্ধিতে পুকুরের বাইরে একটি শিলাখণ্ড থেকে প্রস্তুত করা হয়েছে একটি ছোট মন্দির। সেই মন্দিরকে এখন ধীরে ধীরে তুলে নিয়ে পুকুরের মধ্যে নামিয়ে দেওয়া হবে। তারপর মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হবে এই উৎসর্গলিপি। যে উৎসর্গলিপিতে স্বর্ণময়ী তার পিতা এবং কাকার নামের সঙ্গে জুড়ে দিয়েছেন শিলাময়ী মায়ের নাম। এখন সেই প্রস্তর নির্মিত মন্দির ধীরে ধীরে দিঘির মধ্যে নামানো হচ্ছে। এমন সময় দূত এসে খবর দিল যুদ্ধে গুরুতর আহত হয়েছেন কেদার রায়। আপাত সন্ধির প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ঈশা খাঁ মানসিংহের সাথে আলোচনায় এসেছেন। নিজের কাকার এই আহত হওয়ার খবর বিচলিত করে তুলল স্বর্ণময়ীকে। কি করবেন তিনি? একবার কি ছুটে যাবেন যুদ্ধক্ষেত্রের দিকে? কিন্তু তার ওপর তো দায়িত্ব দিয়ে গেছেন এই রাজ্যকে রক্ষা করার। তিনি কি তবে প্রতীক্ষা করবেন? দোলাচলে পড়লেন স্বর্ণময়ী। কেন এরকম হলো? কেদার রায় তো অপরাজেয় বীর। তবে কি সত্যিই মা শিলাময়ীর কোপ পড়েছে কেদার রায়ের ওপর? হঠাৎ বহু কণ্ঠের আর্তনাদে সম্বিত ফিরল স্বর্ণময়ীর। ঘুরে দেখলেন যে দড়ির সাহায্যে মন্দিরকে ধীরে ধীরে নামানো হচ্ছিল পুকুরের মধ্যে, সেই দড়ি হঠাৎ করে ছিঁড়ে যাওয়ায় মন্দির সবেগে নেমে গেছে পুকুরের মাঝে। আর পুকুরের মাঝে অপেক্ষারত কিছু শ্রমিক পিষ্ট হয়েছে মন্দিরের তলায়। সে দৃশ্য চোখে দেখা যায় না। কিছু মানুষের শরীর চাপা পড়ে আছে মন্দিরের তলায়, রক্তে ভেসে যাচ্ছে মন্দিরের সারা গা। বিস্মিত ও ভীত চোখে তাকিয়ে রইলেন স্বর্ণময়ী। হঠাৎ দিঘির তলার মাটি থেকে গুড়গুড় শব্দ হলো। কোনো কিছু বুঝে ওঠার আগেই পুকুরের মাটি ফেটে হুহু করে ফোয়ারার মতো জল ওঠা শুরু হলো। শ্রমিকের রক্ত আর জলে মিশে ভর্তি হয়ে যেতে লাগলো দিঘি। মন্দির প্রতিষ্ঠা হলো। দিঘিতে জল উঠছে, কিন্তু বলি গ্রহণ করলেন দেবী শিলাময়ী। দিঘির অতলে চাপা পড়ে রইল 5 হতভাগ্যের দেহ। যুদ্ধক্ষেত্রে ঈশা খাঁ বার্তা নিয়ে গেছেন মানসিংহের কাছে। ঈশা খাঁ মানসিংহকে জানিয়েছেন যে এই যুদ্ধে দুজনেরই সমূহ ক্ষতি এবং অনর্থক লোকক্ষয়ের সম্ভাবনা। যদি মানসিংহ রাজি থাকেন তবে ঈশা খাঁ তার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে রাজি আছেন। যে জিতবে সে বিনা শর্তে জয়ী বলে ঘোষিত হবে। ওদিকে শিবিরে কেদার রায়ের শুশ্রূষায় যুক্ত আছেন চাঁদ রায়। মানসিংহ একটু অবাক হলেও রাজি হয়ে গেলেন, কারণ মোগল বাহিনীতে প্রবাদ রয়েছে মানসিংহের হাতের তরবারি যখন খাপ থেকে বেরোয় তখন তা শত্রুর রক্তপান না করে খাপে ঢোকে না। সুতরাং দ্বন্দ্বযুদ্ধে মানসিংহের সামনে দাঁড়ানোর মতো কেউ নেই।
এদিকে ঈশা খাঁ জানেন মানসিংহ প্রবল প্রতাপান্বিত হলেও সম্মুখ যুদ্ধে ঈশা খাঁকে পরাজিত করে এমন লোক খুব কমই আছে। শুরু হলো মুখোমুখি যুদ্ধ। দুই প্রবল প্রতিদ্বন্দ্বী, দুদিকে দুদলের সৈনিকেরা দাঁড়িয়ে সেই যুদ্ধ প্রত্যক্ষ করল। সেই যুদ্ধের বর্ণনা দেওয়া সম্ভব নয়। শুধু তরবারির লড়াই যে কত ভয়াবহ প্রাণঘাতী হতে পারে সেদিন সকলেই তা প্রত্যক্ষ করেছিল। কখনো মনে হচ্ছে মোগল বাহিনীর এক নায়ক মানসিংহ ঈশা খাঁর আক্রমণ রুখতে পারবেন না। পর মুহূর্তে প্রতাপশালী ঈশা খাঁ দাঁড়িয়ে পড়ছেন নিশ্চিত মৃত্যুর মুখে, কিন্তু কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়ছে না। লড়াই চলতে থাকে। ক্লান্ত শ্রান্ত শরীরে দুই যোদ্ধা মরণপণ লড়াই করে যেতে থাকে। ঈশা খাঁ আদপেই ক্লান্ত হননি। তিনি শুধুমাত্র ক্লান্ত হবার অভিনয় করছিলেন, যাতে মানসিংহ দ্রুত আক্রমণ করতে গিয়ে নিজের রক্ষণে কিছু ভুল করেন। এবং মানসিংহ ভুল করতে শুরু করলেন। আচম্বিতে এক প্রচণ্ড হুঙ্কারে ঈশা খাঁ ঝাঁপিয়ে পড়লেন মানসিংহের ওপরে। সেই প্রবলতম আঘাত আটকাতে ঝলসে উঠল মানসিংহের তরবারি। তারপরে সকলে স্তম্ভিত হয়ে দেখল মানসিংহের তরবারি দ্বিখণ্ডিত হয়ে মাটিতে ছিটকে পড়েছে। হতবাক মানসিংহ, হতবাক সকল দর্শক। প্রবাদ প্রতিম মানসিংহের তরবারি যে কখনো ভেঙে যেতে পারে কেউ কল্পনাতেও আনেনি। ঈশা খাঁ যুদ্ধ থামিয়ে মানসিংহকে বললেন, তোমাকে আমার ওষি দিচ্ছি, তবে যুদ্ধ করো। ধন্য তুমি ঈশা খাঁ। আজ পর্যন্ত কেউ আমাকে দ্বন্দ্ব যুদ্ধে হারাতে পারেনি। তুমি আমাকে শুধু হারাওইনি, আমার তরবারি দ্বিখণ্ডিত করেছ। আমি পরাজয় স্বীকার করে নিচ্ছি, তবে তুমি এই মুহূর্তে এখান থেকে সমস্ত সৈন্য নিয়ে ফিরে যাও। সমস্ত সৈন্য নিয়ে পশ্চাৎ অপসরণ করা আমার পক্ষে সম্ভব নয়। তোমার সাথে দ্বন্দ্বযুদ্ধে হেরে গেছি, তাই আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব না বা তোমাদের আমি কিছু করব না। তোমাদের সবাইকে নির্বিঘ্নে যেতে দেব, কিন্তু এই প্রতিশ্রুতি তোমাদেরও দিয়ে যেতে হবে যে বিক্রমপুর শ্রীপুর সকলেই মুঘল সাম্রাজ্যের অধীন হিসেবে ঘোষিত হবে আর এখান থেকে কর আদায় হবে, নতুবা সৈন্যরা এখান থেকে যাবে না। যদি দ্বন্দ্বযুদ্ধে পরাজিত না হতাম তাহলে রাজধানী আমি দখল করতাম, এখানে সৈনিকদের প্রতিষ্ঠা করে কর আদায় করতেও পারতাম। উপায়ান্তর না দেখে ঈশা খাঁ বললেন, তোমরা এখান থেকে পশ্চাৎ অপসরণ করো। কেদার রায় সুস্থ হয়ে উঠুক, আমরা তারপর মুঘল সাম্রাজ্যের অধীন না হলেও মুঘল সাম্রাজ্যের করদ রাজ্য হিসেবে নিজেদের ঘোষণা করব। অর্থাৎ এই রাজ্যের রাজা থাকবেন, কিন্তু বাৎসরিক কর আমরা দেব। বেশ, তোমার এই শর্তে আমি রাজি ঈশা খাঁ। তোমার এই অবিস্মরণীয় যুদ্ধের স্মৃতি হিসেবে তুমি আমার এই তরবারিটি তোমার কাছে রেখে দাও। ঈশা খাঁ গ্রহণ করলেন মানসিংহের প্রবাদ প্রতিম তরবারি। বর্তমান সময়। হতভম্ব ভাবটা কাটিয়ে উঠে দুজনেই ঘরের দরজায় আঘাতের পর আঘাত করতে থাকল। দরজাটা এক চুলও নড়ল না। এবার কি হবে নীলুদা? যাকে আমরা ফলো করছিলাম সে যে আমাদের বন্ধু নয় সেটা বলাই বাহুল্য। দাঁতে দাঁত চেপে বলল নীলুদা। ঘরের এদিক ওদিক টর্চের আলো ফেলে দেখতে লাগলো দুজনে। একদম ছোট্ট একটা ঘর, বেশ মজবুত দরজা। তুই জিজ্ঞাসা করছিলি না এই ঘরগুলো কেন তৈরি করা হয়েছিল? উত্তর পেলি? বন্দিশালা? ইয়েস, হ্যাঁ। এখানে তো দুদিনেই দম বন্ধ হয়ে মরে যাব। ওপরে গুলগুলি আছে, তাই দিয়ে হাওয়া আসে। কিন্তু এখন উপায় কি? সেটাই তো চিন্তা করছি। এখান থেকে একটা ফোন। তোর মোবাইলটা আছে না? আমারটা তো ঘরেই চার্জে দেওয়া। আমারটাও তো তাই। এখান থেকে চিৎকারও তো কেউ শুনতে পাবে না। সেই কি করা যায়? সন্দীপ হতাশ হয়ে গিয়ে দরজায় সজোরে একটা লাথি মারল। দরজাটা এক চুলও কাঁপল না।
হতাশায় মাটিতে বসে পড়ল সন্দীপ। নীলুদা বলল, ওভাবে হবে না রে। তাহলে কি করবি? সেটাই তো চিন্তা করছি নীলুদা। এখান থেকে চিৎকার করলেও তো কেউ শুনতে পাবে না, আর ঘরের ভিতরে তাও কিছুই নেই যা দিয়ে দরজা ভাঙা যাবে। তাহলে এখান থেকে বেরোনোর উপায়টাই বা কি? কাল সকালে যদি অরুণবাবু আমাদের খুঁজতে খুঁজতে আসে, ততক্ষণ এখানে অপেক্ষা করতে হবে? কি করবি? মাথা ঠান্ডা রাখতে হবে। আমাদের শত্রুতা কার সাথে? মনে তো হচ্ছে যে বাড়ি ভাড়া নিয়েছিল সেই বিক্রম চৌধুরী। তুমি নিশ্চিত যে ওরাই? ওরা ছাড়া আর কারা হবে বল? তার মানে এই বাড়িতে সত্যিই একটা কোনো রহস্য আছে? এটা তুই এখন বুঝলি? এখন তো কিছুই করার নেই। সকাল না হলে আর বৃষ্টি না থামলে কিছুই করা যাবে না। উফ উফ উফ। সন্দীপ আরেকবার দরজায় জোরে ধাক্কা মারল। দরজা খোলার চেষ্টা করল। একটু ফাঁকা হওয়ার কোনো সম্ভাবনাই দেখা গেল না। উফ, দরজাটা কি দিয়ে আটকানো বলো তো? এত টাইট হয়ে আছে। উফ উফ। মনে হচ্ছে বাইরে থেকে খিল জাতীয় কিছু তুলে দিয়েছে। আবার হতাশ হয়ে বসে পড়ল সন্দীপ। বসে থাকতে থাকতে চোখটা লেগে এসেছিল। যখন ঘুমের চটকা ভাঙল, তখন দেখল নীলুদা সামনে বসে ঢুলছে। সন্দীপ উঠে গিয়ে দরজাটায় আবার সজোরে এক লাথি মারল। কিন্তু এ কি, দরজাটা একবারেই খুলে গেল। নীলুদা চোখ খুলে তাকিয়েছে। দরজা খুলতে পারলি তাহলে? সন্দীপ একটু অপ্রস্তুত হয়ে পড়েছে। দরজা তো খোলাই ছিল। খোলাই ছিল মানে? উঠে দাঁড়ালো নীলুদা। হ্যাঁ, এক ধাক্কায় খুলে গেল তো। মানে বাইরে থেকে কেউ দরজা খুলে দিয়েছিল বলতে চাস? কিন্তু কে? জানি না, দ্বার এখানে নয়। ঘরের বাইরে এসে কোনো রকমে রাস্তা খুঁজে যখন মুক্ত আকাশের নিচে তারা এসে পৌঁছলো, তখন ভোরের আলো ফুটেছে। সরাসরি অরুণবাবুর ঘরে গেল সন্দীপ আর নীলুদা। ঘরের দরজা খোলা, অরুণবাবু ঘরে নেই। কোথায় গেলেন ভদ্রলোক এত ভোরবেলা? ফোন করে দেখ তো। নীলুদা বলল। নিজের ঘর থেকে ফোনটা নিয়ে এসে সন্দীপ ডায়াল করতেই অরুণবাবুর বিছানায় বালিশের পাশে ফোনটা বেজে উঠল। এ কি, ফোন তো এখানে। ব্যাপারটা তো সুবিধার লাগছে না। আচ্ছা, উনিও কি আমাদের মতো কোনো ঘরে বন্দি? চল তো খুঁজে দেখি দুজন মিলে। নতুন বাড়ি পুরনো বাড়ি মিলিয়ে অনেকটা জায়গা। প্রায় তন্ন তন্ন করে খুঁজেও অরুণবাবুর কোনো খোঁজ পাওয়া গেল না। বাড়িটা যেন একটু গোলমেলে, অজস্র পথ, সরু সরু গলি, সব মিলিয়ে একটা গোলক ধাঁধার মতো। পুলিশে খবর দেওয়া ছাড়া উপায় নেই। পুলিশ তো বাড়ির বাইরেই পোস্টেড আছে, ওদেরকে জানালেই তো হয়। তাই চল। কিন্তু নীলুদা, একটা কথা, বাড়ির বাইরে পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও ওরা বাড়িতে ঢুকলো কিভাবে? সেটা তো আমিও ভাবছি। আচ্ছা, এমনও তো হতে পারে ওরা এখনো এই বাড়িতেই আছে। কি করে? কোথায়? হয়তো কোনো গুপ্ত কক্ষ বা সুড়ঙ্গ কিছু একটা আছে যেটা আমরা জানি না। এইসব পুরনো বাড়িতে তো অনেক সময় এসব থাকতো। সেটা মন্দ বলিসনি, কিন্তু আমরা তো অনেক খুঁজলাম, কিছু পেলাম কি? ঠিক আছে, চলো পুলিশকে খবর দিই। দাঁড়া, আমি আমার ফোনটা নিয়ে আসি। খানিকক্ষণ পরে ঘর থেকে নীলুদা ডাকলো, সন্দীপ, কুইক এদিকে আয়। কি হলো? এই দেখ। এটা কি? নীলুদা হাতে একটা কাগজের টুকরো এগিয়ে দিল। কাগজের টুকরোটায় গোটা গোটা অক্ষরে লেখা আছে, অরুণবাবু বন্দি আছেন খোশবাগে, তাকে বাঁচাতে চাইলে দ্রুত যান। এর মানে কি? সেটাই তো বুঝতে পারছি না। এটা কি আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী নাকি এটা কোনো ফাঁদ? এই কাগজটা নিয়ে চলো পুলিশের কাছে যাই। চল। বাইরে পোস্টেড পুলিশদের কাছে এইসব কথা বলার পরে ওরা ফোনে যোগাযোগ করলো থানার বড়বাবুর সাথে। নামে বড়বাবু হলেও আসার পরে দেখা গেল টিনা বয়সে ছোট। কিছুক্ষণের মধ্যেই জিপে করে হাজির হলেন তিনি। সব কথা শুনে কাগজটা দেখে বললেন, দেখুন, মনে হচ্ছে অরুণবাবু একটা কোনো বড় ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছে। খোশবাগদো গঙ্গার ওপারে। চলুন, আমি নিজে যাব আপনার সাথে।
পুলিশ লঞ্চ রেডি করার পর যখন গঙ্গার ওপারে খোশবাগের দিকে পৌঁছানো হলো, তখন সূর্য মাথার ওপরে। খোশবাগ আসলে একটা সমাধিস্থল। এখানে সিরাজদৌল্লা, আলীবর্দী এবং আরও অনেকের সমাধি রয়েছে। কিন্তু এত বড় জায়গায় খুঁজবো কোথায়? একটা উড়ো চিঠির উপর ভরসা করে তো চলে এলাম। একবার পুরো জায়গাটা খুঁজে দেখি। সঙ্গে আসা পুলিশদেরকে ইন্সপেক্টর নির্দেশ দিলেন পুরো জায়গাটা ছড়িয়ে পড়ে খুঁজতে। তবে বেশি খুঁজতে হলো না। একটা কবরের পাশেই পাওয়া গেল উপুর হয়ে পড়ে থাকা অরুণবাবুকে। মাথার পেছনে রক্ত জমাট বেঁধে রয়েছে। নীলুদা ভদ্রলোকের পাশে বসে পালস দেখে বলল, বেঁচে আছেন, মাথায় চোট পাওয়ার কারণে অজ্ঞান। পুলিশের লঞ্চে ফার্স্ট এইডের ব্যবস্থা ছিল। অরুণবাবুকে ধরাধরি করে লঞ্চে নিয়ে যাওয়া হলো। ফার্স্ট এইড দিয়ে সামান্য চোখে মুখে জল দেওয়ায় তার জ্ঞান ফিরে এলো। ভদ্রলোক উঠে বসার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। মাথার পেছনটায় হাত দিলেন। যন্ত্রণায় মুখ কুঁচকে গেল। শুয়ে থাকুন, শুয়ে থাকুন, উঠবেন না। কি হয়েছিল বলুন তো কাল রাত্রে? আমার দরজায় কে যেন নক করে। আমি বাইরে দেখতে পাই না। তারপর আমি আপনাদের ডাকবো ভাবি, এমন সময় পেছন থেকে কে যেন নাকে কি একটা চেপে ধরে। চোখে অন্ধকার দেখি। তারপর খোশবাগের কবরস্থানায় জ্ঞান ফেরে। চোখ খুলে দেখি আমায় ঘিরে রয়েছে কয়েকটা লোক। কাউকে চিনতে পেরেছিলেন? সবার মুখে মুখোশ পরা ছিল। তার মধ্যে একজনের হাবভাব দেখে মনে হলো সেই নেতা। আর তার চেহারা আর গলার আওয়াজের সাথে সে আমার কাছে বাড়ি ভাড়া নিতে এসেছিল তার বেশ মিল আছে। আচ্ছা, তারপর কি হলো? তারা আমাকে বারবার জিজ্ঞেস করতে লাগলো এই বাড়ি আমি কেন কিনেছি। আমি তাদের যতবার বলি যে হোটেলের ব্যবসার জন্য, তবুও তারা মানতে চায় না। তারপরে এই লিডারের মতো লোকটা আমাকে জিজ্ঞেস করলো যে এই বাড়ি সম্বন্ধে আপনারা কত দূর জেনেছেন। অনিমেষবাবুর কথা বললাম যে উনি এই বাড়ির মালিক ছিলেন, ইতিহাস উনিই জানেন। তারপর আমাকে বলল যে সংকেতের মানে কি। আমি বললাম, কিসের সংকেত? সংকেত আবার কোত্থেকে এলো? এই কথা শুনে লোকগুলো খুব একটু মুখ চাওয়াচাই করলো। তারপরে মাথার পেছনে আঘাত। আর আর আমার কিছু মনে নেই। আচ্ছা, এটা কখন ঘটলো? ঘড়ি তো দেখিনি, কিন্তু তখন আলো ফোটেনি। সর্বনাশ! ইন্সপেক্টর, এরা নিশ্চয়ই যাবে অনিমেষবাবুর বাড়ি। আমাদের যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছানো উচিত। চলুন। ষোলোশো সাল। মহারাজ, খবর পেলাম কার্ভলো এসেছে রাজ্যে। প্রতাপাদিত্যকে বলল শ্রীমন্ত। কে কার্ভলো? কার্ভলো কেদার রায়ের পর্তুগিজ সেনাপতি। সে এখানে কেন? খবর খুব গুরুতর মহারাজ। সন্দীপের যুদ্ধে কার্ভলো জয়ী হয়েছে, কিন্তু তার সেনাবাহিনী খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই নৌকো সারাতে যশোরে এসেছে কার্ভলো। এদিকে মানসিংহের সাথে যুদ্ধে ঈশা খাঁ জয়ী হয়েছে। কেদার রায় এখন আহত। তিনি আছেন এখন ঈশা খাঁয়ের আশ্রয়ে। রাজধানী বিক্রমপুর এখন প্রায় অরক্ষিত। মহারাজ, যদি আপনি কার্ভলোকে হাত করতে পারেন, তাহলে ওই শিলাময়ী দুর্গামূর্তি আপনার হাতে বেশি দিন লাগবে না। কেদার রায় আহত, তাহলে এখন বিক্রমপুর সামলাচ্ছে কে? চাঁদ রায় আর কেদার রায়ের ছেলে। আচ্ছা, তাহলে একটা কাজ করো তো শ্রীমন্ত, আমার সামনে কার্ভলোকে একটু আনার ব্যবস্থা করো তো। আমি কি করে করব মহারাজ? আপনার লোকেদের নির্দেশ দেন। সে না হয় নির্দেশ দিচ্ছি, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম মূর্তির ব্যবস্থা করতে। তুমি আবার এর মধ্যে কার্ভলোকে রাখছো কেন? হ্যাঁ, নকল মূর্তি তৈরি হয়ে গেছে, কিন্তু এই সময় যদি আমি মূর্তি চুরি করতে যাই, তাহলে ব্যাপারটা প্রচার হয়ে যাবে যে আমি রাজপ্রাসাদে ঢুকেছিলাম। কেদার রায় নেই, সুতরাং আমি কেন ঢুকেছি তার একটা প্রশ্ন থেকেই যায়। কিন্তু যদি কার্ভলোকে দিয়ে মূর্তিটা চুরি করাতে পারেন, তাহলে সমস্ত সন্দেহটা গিয়ে পড়বে কার্ভলোর উপর। সুতরাং একটা সংঘাতের সম্ভাবনা তৈরি হবে, এবং এই পর্তুগিজ যোদ্ধা অত্যন্ত কৌশলী এবং নৌবাহিনীর একটা মূল স্তম্ভ বলতে পারেন।
একে কেদার রায়ের বিরাগ ভোজন করতে পারলে আপনার বাংলার অধীশ্বর হওয়া কেউ আটকাতে পারবে না। বুঝলাম বুঝলাম, ঠিক আছে। এইটুকু বুঝলাম যে তুমি একটা ধূর্ত শেয়াল। আমি দেখছি, তুমি যাওখন। রাজার নিমন্ত্রণ পেয়ে যথাসময়ে কার্ভলো হাজির হলো প্রতাপাদিত্যের সভায়। সভা না বলে তাকে একটা আলোচনা গৃহ বলাই ভালো। সেখানে প্রতাপাদিত্য, তার কিছু বিশ্বস্ত মন্ত্রী এবং সৈনিক ছাড়া আর কেউ ছিল না। কার্ভলো যশোরে এসেছিল কারণ যশোরে সবথেকে ভালো নৌকা শিল্পী পাওয়া যায়। দ্বীপের যুদ্ধে তার নৌকাগুলোর যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ করার জন্য নৌকাগুলোকে এখানে নিয়ে আসতেই হতো। ইতিমধ্যে সে শুনেছে যে দেশেতে যুদ্ধে কেদার রায় আহত হয়েছেন। ঈশা খাঁর বীরত্বে মানসিংহ রাজ্য দখল না করে চলে গেছে একটা মধ্যবর্তী সন্ধি করে। সুতরাং এখন বিক্রমপুরে গিয়ে কোনো লাভ নেই। সে ঠিক করেছে যে এখানে নৌকাগুলো সারাতে দিয়ে সে একবার ঈশা খাঁর কাছে চলে যাবে, কেদার রায়ের সাথে একবার দেখা করে আসবে। ইতিমধ্যেই প্রতাপাদিত্য তাকে ডেকে পাঠিয়েছে। কার্ভলো জানে অনেক দিন ধরেই প্রতাপাদিত্যের সঙ্গে মিত্রতার চেষ্টা করে চলেছেন কেদার রায়। যদি মিত্রতা হয় তবে বাংলায় মোগলদের অগ্রগতিকে অনেকটা রোধ করা যাবে। এহেন প্রতাপাদিত্যের আমন্ত্রণে খানিকটা অবাকই হয়েছিল কার্ভলো। তোমার নাম আমি শুনেছি। তুমি তো কেদার রায়ের নৌবাহিনীর প্রধান। হ্যাঁ, কিন্তু আমাকে টিকি পাঠানোর কারণ কি? কত বেতন পাও তুমি? কেন বলুন তো? না, আমি তো জানি যে তুমি কেদার রায়ের সমগ্র নৌবাহিনীর মূল স্তম্ভ। তুমি একা হাতে সন্দীপকে আটকে রেখেছ মুঘল আগ্রাসন থেকে। ওদিকে শুনলাম তুমি আরকানের সাথে যুদ্ধে জয়ী হয়েছ। কিন্তু কেদার রায় তোমার মতো বীরের যোগ্য সম্মান দিতে পারেন কি? তিনি আমাকে দস্যুর জীবন থেকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছেন। আমি সেই জন্য তার কাছে চিরকৃতজ্ঞ। তিনি আমাকে যেটুকু দেন সেটুকু আমার প্রাপ্য বলে মেনে নিই। প্রাপ্য কখনো মেনে নেওয়া যায় না, প্রাপ্য ছিনিয়ে নিতে হয়। এইরকম ভাবেই প্রতাপাদিত্য বাহুবলে যশরাজ হয়ে উঠেছে। এর আগে রাজধানী থেকে যশ হরণ করেছি বলেই এর নাম যশোহর, এবং পরে সেখান থেকে যশোর। এসব আমায় বলছেন কেন? আমি চাই তুমি আমার সেনাবাহিনীতে যোগদান করো। কেদার রায় তোমাকে যা বেতন দেয় তার থেকে বরঞ্চ আমি তোমাকে আরো দ্বিগুণ দেব। টাকার লোভ দেখাচ্ছেন? টাকার লোভ দেখিয়ে পর্তুগিজ রক্ত কেনা যায় না। বেশ, তবে কি দেখিয়ে কেনা যায়? প্রাণের ভয়? মানে? তোমাকে একটা কাজ করতে হবে কার্ভলো। আমি সেই জন্যই তোমাকে ডেকেছি। কি কাজ? তুমি নিশ্চয়ই জানো যে কেদারের কুল দেবতা এক দুর্গা মূর্তি। হ্যাঁ, সবাই জানে। বিক্রমপুরের একমাত্র জাগ্রত দেবী শিলাময়ী। ঠিকই বলেছ। ওই দেবীকে আমি এখানে প্রতিষ্ঠা করতে চাই, যশোরেশ্বরীর পাশে। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি কার্ভলো। আমি চাই যে এই কাজে তুমি আমাকে সহায়তা করো। অসম্ভব। আহা, অসম্ভব বলে কিছু হয় না কার্ভলো। তুমি কত মূল্য চাও বলো, আমি সেই মূল্য দিতে তোমায় প্রস্তুত আছি। আপনি নেহাত আমাকে আমন্ত্রণ করে এনেছেন তাই, নইলে? নইলে কি কার্ভলো? নইলে এতক্ষণে আমার মূল্য আপনাকে তরবারির সাহায্যে ভালোই বুঝিয়ে দিতাম। তাই নাকি? অর্থাৎ তুমি আমাকে সাহায্য করবে না কি, তাই তো? না। প্রতাপাদিত্যের চোখের ইশারায় কার্ভলোকে ঘিরে ধরল সশস্ত্র রক্ষী দল। এর মানে কি? এর মানে হলো, হয় তুমি আমার আদেশ পালন করবে, নয় তুমি এখান থেকে আর বেঁচে ফিরে যাবে না। খাপ থেকে তলোয়ার বার করল কার্ভলো। শুরু হলো এক অসম লড়াই। আত্মাভিমান বাঁচাতে এক পর্তুগিজ যোদ্ধাকে কিছু রক্তলোভী ঘিরে ধরেছে। বারংবার আঘাতে রক্তাক্ত হচ্ছে কার্ভলোর শরীর, রক্তাক্ত হচ্ছে বাংলার ইতিহাস।
কলঙ্কিত হচ্ছে বাংলার নায়ক প্রতাপাদিত্য। একসময় ক্লান্ত অবসন্ন দেহে কার্ভলো লুটিয়ে পড়ল মাটিতে। বাংলার এক সময়ের দুর্ধর্ষ যোদ্ধা পর্তুগিজ কার্ভলো, যে জলদস্যু থেকে সৈন্যদলের অধিপতি হয়ে উঠেছিল, বাংলার এক কলঙ্কের সাক্ষী হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। বর্তমান সময় লঞ্চে করে এপারে এসে তারপর পুলিশ জিপে করে অনিমেষ বাবুর বাড়ি পৌঁছতে পৌঁছতে বেশ দেরি হয়ে গেল। বাড়ির সামনে একটা জটলা। এই দেখে ইন্সপেক্টর বললেন, আমরা বোধহয় দেরি করে ফেলেছি। নীলুদা, সন্দীপ আর ইন্সপেক্টর প্রায় দৌড়ে গেল সেই জটলার কাছে। একজন পুলিশ ইন্সপেক্টরকে দেখে সেলাম ঠুকলো। কি ব্যাপার, কি হয়েছে? সেই বাড়ির মালিককে কাল রাতে কারা যেন খুন করেছে। এই ভয়টাই করছিলাম। কিভাবে খুন? প্রাথমিকভাবে মনে হচ্ছে গুলি করে। বডি কে আবিষ্কার করে? বাড়ির কাজের লোক সকালে অনেকবার এসে বেল বাজায়, তবু ভেতর থেকে দরজা খুলছে না দেখে পাশের বাড়ির লোককে ডাকে। তারপরে সবাই মিলে ডাকাডাকি করে, তারপরে দরজা ভাঙতে ভেতরে পড়ে থাকতে দেখা যায়। দরজা ভেতর থেকে বন্ধ ছিল? স্যার, এই লকটা অটোমেটিক লক। ভেতর থেকে টিপে দিয়ে দরজা টেনে দিলেই লক হয়ে যায়। আই সি। বডি পাঠিয়ে দেওয়া হয়েছে? না স্যার, ব্যবস্থা করছি। চলুন একবার দেখি। তারপরে নীলুদার দিকে তাকিয়ে বললেন, আপনারা আসবেন নাকি? এই সুযোগটাই খুঁজছিল নীলুদা। ভেতরে গেল। আগের দিন যে ঘরে ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল, সেই ঘরের মেঝেতেই হাত পা ছড়িয়ে পড়ে আছেন ভদ্রলোক। পরনে সাদা পাঞ্জাবি, তা একেবারে রক্তে ভিজে গেছে। এদিক ওদিক আপাতভাবে তাকিয়ে ইন্সপেক্টর বললেন, বাড়ি সিল করার ব্যবস্থা করো, আর পোস্টমর্টেম রিপোর্ট আমাদের পাঠিও। ওকে স্যার। বাইরে বেরিয়ে এসে ইন্সপেক্টর বললেন, কি ব্যাপার বলুন তো মশাই, চারিদিকে যেন ক্রাইম খুব বেড়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না স্যার। ঠিক আছে, আপনারা তো আপাতত ওই বাড়িতেই আছেন, আমি পারলে একবার যাব আপনাদের ওখানে। ঠিক আছে। তারপর ইন্সপেক্টর পুলিশ ড্রাইভারকে নির্দেশ দিলেন যে সন্দীপদের বাড়িতে নামিয়ে রেখে আসার জন্য। বাড়িতে ফিরে নীলুদা অরুণবাবুকে বলল, আপনি বিশ্রাম নিন, আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখি। কি হচ্ছে বলুন তো ব্যাপারটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরাও তাই। বলে নীলুদা ঘর থেকে বেরিয়ে এলো। কি ভাবছো বলো তো? ব্যাপার হচ্ছে কি, আমার ধারণা খুন হয়েছে রাত্রে বা ভোরের দিকে, এবং খুনি অনিমেষবাবুর চেনা। ভোর বা রাত তো অরুণবাবুর ঘটনার সাথে সময় মিলিয়ে বলছো, কিন্তু খুনি চেনা এটা কি করে বলছো? দেখ, ভালোভাবে চিন্তা কর। যদি তোর বাড়িতে ভোরবেলা বা রাত্রিবেলা কেউ আসে, বেল বাজায়, আর তুই যদি তাকে না চিনিস, তুই কি তাকে বসার ঘরে নিয়ে যাবি? মনে রাখিস, ভদ্রলোক পড়েছিলেন বসার ঘরে, মেইন দরজার সামনে নয়। তার মানে খুনটা বসার ঘরেই হয়েছে। দ্বিতীয়ত, অরুণবাবুকে এরা প্রাণে মারেনি, কিন্তু অনিমেষবাবুকে মারল। এর কারণ কি হতে পারে? অনিমেষবাবু এমন কিছু জানতেন যেটা খুনিদের বলতে চাননি, সেজন্যই তাকে মেরে ফেলেছে। কিন্তু তাতে খুনিদের লাভ কি হবে? মরা মানুষ তো আর কথা বলবেন না। তাহলে? আমার মনে হয় খুনিকে চিনে ফেলেছিলেন অনিমেষবাবু, আর সেই জন্যই তাকে মরতে হলো। অরুণবাবু মনে হয় চিনতে পারেননি। আচ্ছা, খুনটা কে করেছে বলে তোমার মনে হয়? মনে তো হচ্ছে বিক্রম চৌধুরী। তাহলে এই লোকটার কথা পুলিশকে বললে না কেন? বিকেলে আসুক, বলবো, কিন্তু কোনো প্রমাণ নেই। তবে কি তরবারির জন্যই এইসব খুন? হতে পারে, আবার নাও হতে পারে। আর সবচেয়ে বড় খটকা, আমাদের ঘরের দরজা খুলে দিল কে? আচ্ছা, অরুণবাবু এসবের পেছনে নেই তো? নীলুদা তাকালো সন্দীপের দিকে।
এই সন্দেহটা যে আমারও একবার হয়নি তা নয়, কিন্তু তুই ভাব, এরকম কাজ করতে হলে লোকজন ডেকে ঢাকঢোল পিটিয়ে করার কি মানে? আমাদের ডেকে আনবেন, আবার আমাদের বন্দি করে রাখবেন, অনিমেষবাবুকে গিয়ে খুন করবেন, তারপর নিজের মাথায় আঘাত করে ঘরে চিঠি লিখে খোশবাগে গিয়ে পড়ে থাকবেন। কোনোটাই অসম্ভব বলছি না, কিন্তু কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। আচ্ছা, অরুণবাবু আমাদের যে ভাড়াটের গল্প শুনিয়েছেন তারা কি সত্যিই ছিল, না সেটা শুধুই গল্প? সেটাও ঠিক, অরুণবাবু ছাড়া তাদের সঙ্গে কারোর কোনো কথা হয়নি। ব্যাপারটা জটিল লাগছে রে। অরুণবাবু এই বিক্রম চৌধুরীর নাম যে বলেছিলেন সেটাও তো একটা চিঠিতে পেয়েছিলেন। সেটাই লেখা ছিল যে এই বিক্রম চৌধুরী লোকটা কোথায় থাকে। প্রতাপগঞ্জ। তা সেখানে একবার খোঁজ নেবে? জায়গাটা কোথায় তাই তো জানি না। মুর্শিদাবাদে কি? প্রতাপগঞ্জ বলে একটা জায়গা আছে এখানে। গুগল করতে করতে বলল সন্দীপ। কোথায়, কত দূর? এখান থেকে প্রায় ওই 14 কিলোমিটার দূরে। চল তো একবার গিয়ে খোঁজ নিয়ে আসি। চলো। বেরোবার আগে একবার অরুণবাবুর ঘরে উঁকি দিল। অরুণবাবু তখনও ঘরে ঘুমোচ্ছেন। ষোলোশো সাল। অনেকদিন ঈশা খাঁর আশ্রয় থেকে কেদার রায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলেন। তার আঘাত গুরুতর হলেও তার জীবনী শক্তি তাকে সুস্থ করে তুলতে লাগল। বেশ কিছুটা সুস্থ হয়ে ওঠার পর তিনি ফিরে এলেন নিজের রাজ্যে। রাজ্যে ফেরার পরই তিনি পেলেন কার্ভলোর মৃত্যু সংবাদ। ভেঙে পড়লেন তিনি। কার্ভলো ছিল তার প্রায় ডান হাতের মতো। সমগ্র দ্বীপকে একাই রক্ষা করে রেখেছিল। খবর পেলেন সেই কার্ভলো নিহত হয়েছেন যশোরে। কিভাবে নিহত হয়েছে তা কেউ জানে না। একদিন সকালে কার্ভলোর মৃতদেহ আবিষ্কৃত হয় পথের ধারে। অনুমান করা হচ্ছে বিদেশি লোকের কাছ থেকে অর্থ লুটপাটের লোভে আক্রমণ চালিয়েছে দস্যুরা। চাঁদ রায়ের সাথে এই নিয়ে কেদার রায় আলোচনা করছিলেন। তিনি যতদিন অসুস্থ ছিলেন চাঁদ রায় তার রাজ্য চালিয়েছেন। কিন্তু কার্ভলোর মৃত্যুর পর দ্বীপের ভার কার কাছে থাকবে কেদার রায় তা জানেন না। আরাকানরাও নিশ্চিত রূপে কার্ভলোর মৃত্যু সংবাদ পেয়েছে। আরাকান রাজ আর দ্বীপের মাঝে প্রাচীরের মতো দাঁড়িয়েছিল কার্ভলো, যে একাই রুখে দিয়েছিল সকল আক্রমণকে। আর কার্ভলোর মৃত্যুর পর তারা নিশ্চয়ই আবার ঝাঁপিয়ে পড়বে দ্বীপের উপরে। কিভাবে রক্ষা পাবে দ্বীপ? চাঁদ রায় বললেন, আমার মনে হয় কেদার, আমরা মাটুসিকে এই সন্দ্বীপের শাসনকর্তা ঘোষণা করি। মানে কার্ডলো সৈন্যবাহিনীর প্রধান? হ্যাঁ, আমি শুনলাম সন্দ্বীপের কাছে একটা দুর্গ তৈরি করেছে। অস্থায়ী হলেও সেই দুর্গ রক্ষক হিসেবে মাটুসি ওখানে আছে। নইলে হয় আরাকান বা মোগল কেউ না কেউ সন্দ্বীপকে দখল করে নেবে। তাই হোক, আর তো কোনো উপায় দেখছি না। কিন্তু এদিকে আমি শুনলাম ঈশা খাঁ নাকি মানসিংহের সঙ্গে সন্ধি করে নিয়েছে। ওকে সন্ধি বলে না, ওকে সমঝোতা বলে। সেদিন তো তুমি ঈশা খাঁকে দেখোনি। আমি এতদিন ধরে এত যুদ্ধ দেখেছি, সেদিনকার দ্বন্দ্বযুদ্ধ আমি কিছুতেই ভুলবো না। সেদিন ঈশা খাঁর উপরে যেন ঐশ্বরিক শক্তি ভর করেছিল। মানসিংহের মতো প্রতাপান্বিত যোদ্ধাকে সরাসরি হারালো ঈশা খাঁ। সবই তো বুঝলাম, কিন্তু ঈশা খাঁর কথা অনুযায়ী আমাদের এখন মুঘল দরবারে কর পাঠানো উচিত। তুমি একটু সুস্থ হয়ে ওঠো, তারপরে আমরা এই নিয়ে আলোচনা করব। সে না হয় ঠিক আছে। আচ্ছা দাদা, তুমি যে দিঘি খনন করেছিলে তাতে তো শুনলাম জল উঠেছে। হ্যাঁ, কিন্তু সেই দিঘির ভেতরে মন্দির প্রতিষ্ঠার সময় আমাদের 5 জন শ্রমিকের প্রাণ গেছে। শুনলাম, খুবই দুঃখজনক। কিন্তু এর ফলে যেটা হলো সেটা হলো ওই দিঘিকে এখন সবাই অভিশপ্ত দিঘি বলছে, আর ওর জল কেউ ব্যবহার করছে না। তাহলে তো আমাদের ব্যাপারটা ঠিক পরিকল্পনা মতো হলো না। না, সেটাই তো চিন্তা করছি। তাহলে কি দাদা, তুমি যে বলছিলে মন্দির প্রতিষ্ঠা করলে দেবী আমাদের উপর খুশি হবেন, সেটা কি হলেন না? দেবী কি এখনো রুষ্ট হয়ে আছেন? না, একদমই নয়। কেন? কারণ যে মুহূর্তে মন্দির প্রতিষ্ঠা হয় সেই মুহূর্তে ঈশা খাঁ মানসিংহকে পরাজিত করেন।
আমি সময় ক্ষণ সব মিলিয়ে নিয়েছি। মানে তুমি বলতে চাইছো দেবীর কৃপাতে মানসিংহকে পরাজিত করতে পেরেছেন আমাদের ঈশা খাঁ? নইলে আর কিভাবে? নইলে পরাক্রান্ত বীর মানসিংহের তরবারি কখনো দুটুকরো হয়ে যায়? এটা সত্যি কথা বলেছ। মানসিংহের মতো বড় বীরের এমন পরাজয় হতে পারে এটা আমি ভাবিনি। কিন্তু এই অভিশপ্ত দিঘির অভিশাপ কিভাবে কাটানো যায়? এই দিঘির জল যদি ব্যবহার করা না হয় তাহলে তো এ কালের নিয়মে একদিন বুঝে যাবে। সেটাই চিন্তা করছি। দিন যায়, খাঁচায় আটকে থাকা বদ্ধ সিংহের মতো পায়চারি করতে থাকেন কেদার রায়। নিয়ম মাফিক মোগলদের কর পাঠানো হচ্ছে, তা কিছুতেই কেদার রায় মেনে নিতে পারছেন না। একদিন হঠাৎ চাঁদ রায় হন্তদন্ত হয়ে এলেন। তিনি বললেন, কি হয়েছে দাদা, তোমাকে এত উদ্বিগ্ন লাগছে কেন? এরকম যে হবে কেদার আমি স্বপ্নেও ভাবিনি। কি হয়েছে? এই পত্রখানি পড়ে দেখো। কিসের পত্র? একটু বিস্মিত হয়ে চাঁদ রায়ের হাত থেকে পত্রটা নিলেন। তারপর পড়তে পড়তে তার চক্ষু বিস্ফারিত হয়ে উঠল। নাসারন্ধ্র থেকে রাগে নিঃশ্বাস ছুটতে লাগলো। এ কি দাদা, এই চিঠি তুমি কোথায় পেলে? একটু আগে ঈশা খায়ের লোক এসেছিল, সে দিয়ে গেল। এত বড় সাহস ঈশা খাঁর! সে একজন মুসলিম হয়ে তোমার মেয়েকে বিবাহ করতে চায়, মানে আমাদের স্বর্ণকে বিবাহ করতে চায়। তাই তো লিখেছে। আমি কিছুতেই বুঝতে পারছি না আমি কি করব। অসম্ভব দাদা, একজন মুসলিমের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে। আমিও তো জানি অসম্ভব, কিন্তু কিন্তু কি দাদা? তুমি দেখো, আকবর প্রচুর হিন্দু মেয়েকে বিয়ে করেছেন। সেটা তো আকবরের রাজ্য বিস্তারের নীতি। মানে ঈশা খাঁ কি এখন আমাদের রাজ্য এভাবে দখল করতে চাইছে? এত সাহস কি করে হয় ঈশা খাঁর? আর এসব কি? যেদিন স্বর্ণময়ী ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছিল সেদিন থেকেই স্বর্ণময়ীকে নাকি ও চোখে ধরেছে। মানে আমি যখন আহত ছিলাম তখন তো স্বর্ণময়ী ওখানেই ছিল। তার মানে ছি 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 ছি, আমি ভাবতে পারছি না দাদা। ভাবতে তো আমিও পারছি না কেদার, কিন্তু এখন উপায় কি? উপায় কি হবে? তুমি সরাসরি চিঠি লিখে ঈশা খাঁকে জানিয়ে দাও, কোনোদিন ভুলেও যদি কোনো হিন্দু ঘরে রমণীর দিকে হাত বাড়ায় কেদার রায়ের তরবারি কিন্তু চুপ থাকবে না। ঈশা খাঁ তোমার এতদিনের বন্ধু কেদার। বন্ধু? এই বন্ধুত্বের নমুনা। কিন্তু দাদা, তুমি স্বর্ণময়ীকে জিজ্ঞাসা করেছো এর কথা? করেছি। স্বর্ণময়ীর কি বক্তব্য? আকাশ থেকে পড়েছে নিশ্চয়ই। মাথা নিচু করে রইলেন চাঁদ রায়। বিস্মিত চোখে তাকালেন কেদার রায়। মানে তুমি বলতে চাইছো স্বর্ণ এসব জানে? ধীরে ধীরে মাথা নাড়লেন চাঁদ রায়। আমি স্বর্ণময়ীকে জিজ্ঞেস করেছি, সে বুঝিয়ে দিয়েছে এই বিবাহে তার কোনো আপত্তি নেই। কি বলছো দাদা? এ যে অসম্ভব। আমিও তাকে সেই কথা বলে দিয়েছি, কিন্তু তাতে সে খুব একটা খুশি হয়েছে বলে আমার মনে হলো না। ঈশা খাঁ, এই ছিল তোমার মনে? কেদার রায়ের সঙ্গে শত্রুতার ফল ভালো হবে না ঈশা খাঁ। বিকেলবেলা ইন্সপেক্টর এলেন। অরুণবাবু এখন একটু সুস্থ। সকালবেলায় সন্দীপরা প্রতাপগঞ্জ গিয়ে অনেক খুঁজেও বিক্রম চৌধুরী বলে কারোর হদিশ পায়নি। তবে এটা অনেকটা খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো একটা প্রয়াস ছিল। বাজারে গিয়ে দু একজন লোককে জিজ্ঞেস করেছিল যে এখানে বিক্রম চৌধুরী বলে কেউ আছে কিনা। কেউ কিছু বলতে পারেনি। তারা এই নামে কাউকে চেনেই না। সন্দীপ বলার চেষ্টা করেছিল যাতে সন্দেহের তীরটা অনেকটা অরুণবাবুর দিকে ঘুরে যায়, কিন্তু নীলুদা ব্যাপারটা পাত্তা দেয়নি। নীলুদার মতে যদি সবকিছু অরুণবাবু করে থাকেন তাহলে তাদের এখানে ডেকে আনার কোনো যুক্তি ছিল না, এবং খোশবাগে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকার কোনো যুক্তিও পাওয়া যায় না। যাই হোক, ইন্সপেক্টর সাথে করে এক ভদ্রলোককে নিয়ে এসেছেন। পরিচয় করিয়ে দিলেন। ইনি তন্ময়বাবু,
অনিমেষবাবুর ভাইপো, ইনি কলকাতায় চাকরি করেন। আর তন্ময়বাবু ইনি হচ্ছেন অরুণবাবু, ইনি আপনার কাকার থেকেই বাড়িটা কিনেছেন। আর এরা হচ্ছেন অরুণবাবুর গেস্ট, ঘটনাচক্রে এর সাথে জড়িয়ে পড়েছে। কি ব্যাপার বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাকা তো নির্বিরোধী অকৃতদার মানুষ ছিলেন, হঠাৎ করে কি হলো? দেখুন, আমি আপনার মনের ব্যাপারটা বুঝতে পারছি। ইন্সপেক্টর বলছিলেন নাকি এ বাড়িতে কি সব গোলমাল আছে? হ্যাঁ, গোলমাল বলতে সংক্ষেপে নীলুদা বলল। সব ঘটনা শুনে তন্ময়বাবু বললেন, দেখুন, আমরা অনেক ছোটবেলায় এ বাড়ি ছেড়েছি, তাও মাঝে মধ্যে আসতাম, কিন্তু দাদু মারা যাওয়ার পরে আর আসা হয়নি তেমন একটা। কাকা এখানে থাকতেন, যখন দাদু বেঁচে ছিলেন তখন এ বাড়িতে আমরা থাকতাম, মানে এটাই আমাদের পৈতৃক বাড়ি বলতে পারেন। তা পৈতৃক বাড়ি বেচে দিলেন যে? টাকা পয়সার অভাব? টাকা পয়সার অভাব ছাড়াও জানেন তো, মানে এই বাড়ি রাখা মানে হাতি পোষা। আর আমি ধরুন কলকাতায়, বাবা বাইরে, কাকা একা মানুষ, কি করে মেনটেন করবে বলুন তো? আচ্ছা, এই বাড়ির সঙ্গে কোনো গুপ্তধন বা এরকম কোনো কিছুর প্রবাদ শুনেছেন কখনো? গুপ্তধন? এরকম তো কিছু কখনো শুনিনি। আপনার কাকা বলছিলেন একটা তরবারির কথা, এরকম কিছু কি আপনি জানেন? আমি যতদূর জানি, মানে দাদুর কাছ থেকেই শোনা। আমরা হলাম 12 ভূঁইয়ার 1 ভূঁইয়া কেদার রায়, তার বংশধর। কিভাবে? সরাসরি নয়, লতায় পাতায় কোনো একভাবে বংশধর। কেদার রায় ছিলেন বাংলাদেশের এক জমিদার, পরবর্তীকালে তার কোনো বংশধর এই পারে এসে বাড়ি করেন বলে শুনেছি। হ্যাঁ, বাংলাদেশের কথায় মনে পড়ল, আপনাদের বাংলাদেশ নিয়ে একটা কিছু মামলার ব্যাপার বলছিলেন অনিমেষবাবু। ও হ্যাঁ, সেটাও তো এই কেদার রায়ের সম্পত্তি। তাই নাকি? কি ব্যাপার? আসলে কেদার রায়ের জমিদারি বেশিরভাগটাই নদীগর্ভে চলে যায়। সেখানে তিনি একটা বড় দিঘি কাটিয়েছিলেন। সেই দিঘি ধীরে ধীরে জলা জমিতে পরিণত হয়। সেই দিঘির জমির মালিকানা তো আমাদেরই প্রাপ্য। এই নিয়ে মামলা চলছিল অনেক দিন, তারই রায় বেরিয়েছে কয়েক মাস আগে। কার সাথে চলছিল মামলা? ও আপনারা চিনবেন না, শুভ চৌধুরী বলে একজনের সাথে। আই সি। তা সে কিরকম ভাবে দাবি করে এই জমি? তার বক্তব্য ছিল সে হলো রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর। কৃষ্ণচন্দ্র মানে আমাদের এই নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র, মানে যিনি কৃষ্ণনগরের রাজা? তার সাথে বাংলাদেশের সম্পর্ক কি? আসলে কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ অনেক দিন আগে ছিলেন বাংলাদেশে, পরে তিনি এখানে এসে জমিদারি বর্তন করেন। বেশ। শুভ চৌধুরীর বক্তব্য হচ্ছে তিনি কৃষ্ণচন্দ্র রায়ের বংশধর এবং ওখানের ওই জমি তার ছিল। আচ্ছা, এই শুভ চৌধুরীর বাড়ি কোথায়? বাংলাদেশে প্রতাপগঞ্জ বলে একটা জায়গায়। কি নাম বললেন? প্রতাপগঞ্জ? কেন বলুন তো? তখন সন্দীপ অরুণবাবুর কাছ থেকে শোনা প্রতাপগঞ্জ এবং বিক্রম চৌধুরীর কথা বলল। কি বলছেন? বিক্রম চৌধুরী? মুখটা পাংশু হয়ে এলো তন্ময়বাবুর। চেনেন নাকি? খুব ভালো করে চিনি মশাই, খুব ভালো করে চিনি। ওই শুভ চৌধুরীর ছেলেই বিক্রম চৌধুরী। এমন কোনো অপরাধ নেই যা সে করেনি, কিন্তু কোনো প্রমাণ তার বিরুদ্ধে পাওয়া যায় না। চোরাচালান থেকে শুরু করে অবৈধ প্রমোটারি সব কিছুই ওদেশে করে। এমনকি এই জলা জমি বুঝিয়ে এইখানে একটা বিশাল শপিং মল করার প্ল্যান ছিল। মূলত শুভ চৌধুরীকে সেই মামলায় লড়ার জন্য ইন্ধন যোগায়। কিন্তু সে যে এই বাড়ির দিকে হাত বাড়িয়েছে সেটা তো জানতাম না। তার মানে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, ওই মামলায় হেরে যাওয়ার পরেই বিক্রম চৌধুরী আপনাদের বাড়ির দিকে হাত বাড়ায়। হ্যাঁ, কিন্তু কেন? প্রশ্নটা তো সেটাই। আচ্ছা, আপনাদের বাংলাদেশের যে মামলা জিতে দিঘিটা পেলেন, সেটার অবস্থা কিরকম? সে আর বলবেন না, সে আর এক কীর্তি হয়ে বসে আছে। মানে কি? কি আবার? আরে মশাই, দিঘিতে সংস্কারের কাজ করা হচ্ছিল, তার ভেতর থেকে কঙ্কাল পাওয়া যায়। কঙ্কাল? হ্যাঁ, এখনকার নয়, প্রায় 500 বছর আগের, কেদার রায় সময়ের হতে পারে। সেসব নিয়ে গেছে পুলিশ। এখন কাজ বন্ধ রয়েছে। আমাকে ফোন করেছিল থানা থেকে। আচ্ছা, আপনি একটা জিনিস বলতে পারেন? কি বলুন তো? কেদার রায়ের কোন বংশধর এই বাড়িটা তৈরি করেন? এইটা আমি একদম বলতে পারবো না।
তবে শুনেছি ইংরেজদের কাছ থেকে এই বাড়ির খানিকটা অংশ কিনে বাকিটা বানানো হয়। এই বাড়ির পুরনো দলিল আমার কাকার কাছে ছিল, এটা খুঁজলে হয়তো পাওয়া যাবে। ইন্সপেক্টরের দিকে তাকিয়ে নীলুদা জিজ্ঞেস করলো, এখন একবার যাওয়া যায়? কোথায়? অনিমেষবাবুর বাড়িতে? হ্যাঁ, চলুন। বাড়ি থেকে সবাই বের হতে যাবে, হঠাৎ করে একটা বিভৎস অট্টহাসি সবার শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা শিহরণ বইয়ে দিল। আর অট্টহাসিটা এসেছে বাড়ির পুরনো দিকটা দিয়ে। আজকের গল্প এই অবধি। এর পরবর্তী অংশ আসছে, অর্থাৎ তৃতীয় এবং অন্তিম পর্ব আসছে খুব তাড়াতাড়ি। আজকের গল্পে কথকের ভূমিকায় অর্ণব, বেয়ারা এবং বিনোদীর চরিত্রে দিব্যেন্দু, স্বর্ণর চরিত্রে আমি খুশি, আব্দুলের ভূমিকায় অভিষেক দুবে, দ্বিতীয় কনস্টেবলের ভূমিকায় অভিক সাহা, চাঁদ রায়ের ভূমিকায় সৌরভ সাহা, কেদার রায়ের ভূমিকায় RNM অভিষেক, নীলুদার ভূমিকায় ইন্দ্রনীল ভাদুরী, সন্দীপের ভূমিকায় পার্থ মুখার্জি, অরুণবাবুর ভূমিকায় সৌরভ রয়, ডাকাতের ভূমিকায় কৌশিক সাহা, ঈশা খাঁর ভূমিকায় মিমু গাঙ্গুলি, দ্বিতীয় ডাকাতের ভূমিকায় সৌমিক, মারিয়াম খাতুনের ভূমিকায় পিয়ালি, বসন্ত রায়ের ভূমিকায় দীপ্তিমান, প্রতাপের ভূমিকায় সৌমিক, শ্রীমন্তর ভূমিকায় তুহিন, গুপ্তচরের ভূমিকায় অভিজিৎ, অনিমেষের ভূমিকায় রাজ চট্টোপাধ্যায়, পুলিশের ভূমিকায় অভিক সাহা, পাগল প্রফেসরের ভূমিকায় বুবাই, মানসিংহর ভূমিকায় দেবজিৎ, ওসির ভূমিকায় রৌনক, কার্ভলো চরিত্রে দীপ্তদীপ, তন্ময় চরিত্রে অরূপ, ভবানন্দ চরিত্রে অভিজিৎ, সেনাপতির চরিত্রে রমাকান্ত, বিক্রমের চরিত্রে নির্মাল্য, দ্বিতীয় সেনাপতির ভূমিকায় অভিজিৎ, রাজকর্মচারীর ভূমিকায় অভিষেক দুবে। শেষ হলো আমাদের আজকের নিবেদন 12 ভূঁইয়ার গুপ্তধন। শুনতে শোনাতে ভুলবেন না আমাদের চ্যানেলকে। ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন নিচে থাকা কমেন্ট বক্সে। আজকের জন্য বিদায়, ধন্যবাদ, নমস্কার।